কি? ধন্যবাদ। আমাদের যে এই বছরের বাজেট এটা আসলে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলার বাজেট এবং আমরা যেটা শুরু থেকে আশা করেছিলাম এই অর্থবছর শেষ হওয়ার মানে দিকে, তো সেই সময়টাতে আমরা বেশ অনেক বড় রকমের আশা করেছিলাম যে এই বাজেট আসলে পুরো অর্থনীতিকে নিরাপত্তা দেবে। বিশেষ করে যা কর্মসংস্থানের একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ করোনার ১ম ধাক্কাতে আসলে অনেকেই কাজ হারিয়েছিলেন। বিশেষ করে যে ইনফর্মাল সেক্টর এটা ছাড়া যে সমস্ত ক্ষুদ্র মাঝারি শিল্প, অতি ক্ষুদ্র কুটির শিল্প যারা এখানকার যারা উদ্যোক্তা আ অনেকে পুঁজি হারিয়েছিলেন। এবং ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট এর জায়গা থেকেও আসলে একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। ১ম ধাক্কা মোকাবেলার সময়ে একটা বড় আকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রণোদনা তহবিল ছিল সেটির বাস্তবায়নের বিষয়গুলো ছিল এবং সব মিলিয়ে একটা বড় উচ্চ আশা ছিল জনগণের দিক থেকে সরকারের কাছে। তো সেই জায়গাতে আসলে বেশ কিছু জায়গা হয়তো পূরণ হয়েছে, কিছু জায়গা পূরণ হয়নি। আর বড় রকমের যে একটা ঘাটতি নিয়ে একটা বড় বাজেট উপস্থাপিত হয়েছে জাতীয় সংসদে। এসব মিলিয়ে একটা বড় রকমের একুইনমিক চ্যালেঞ্জ এবং আরো নানা রকমের যে চ্যালেঞ্জ, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ এবং সব মিলিয়ে যে দ্বিতীয় ধাক্কা মোকাবেলা করার জন্যে পুরো একটি কাঠামো যে ফিসক্যাল ফ্রেমওয়ার্ক সেই বিষয়টাকে মাথায় রেখে আসলে এই বাজেটটা উপস্থাপিত হয়েছে জাতীয় সংসদে। তো এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক রয়েছে। এর মধ্যে একটি যেটা ঘাটতি, বড় আকারের একটি ঘাটতি এবং এত বড় ঘাটতি আমরা আসলে নিকট অতীতে দেখিনি এবং সেটি আসলে যে ম্যানেজমেন্টের জায়গা থেকে যেটা বলা হচ্ছিল যে আসলে জিডিপির ৫% এর মধ্যে যেটা ট্রেডিশনাল বলা হয়ে থাকে যে এই ৫% এর মধ্যে থাকা ভালো, সেটি আসলে ৬.২% পর্যন্ত হয়েছে এই বছর। তো এটি একটি বিষয় এবং এত বড় একটা ঘাটতি নিয়ে আসলে বাজেট বাস্তবায়ন করাটা কতটুকু বাস্তবসম্মত হবে সেগুলো নিয়ে প্রশ্ন এসছে। কিন্তু এটিও আসলে এসছে যে আসলে ঘাটতি না হলে আমরা অর্থায়নটা করব কিভাবে? মানে আসলে তো এ যে এত বড় চ্যালেঞ্জ আছে করোনা মোকাবেলার। তো সেগুলো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে টাকাটা আসবে কোত্থেকে? সেটা একটা বড় বিষয়। তো তো সব মিলে মোটামুটি একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। তবে এই বাজেটের সবচাইতে ২ টো বড় দিক আমি আসলে বলব সেটি হচ্ছে যে ঘাটতি নিয়ে এত বড় একটা ঘাটতি নিয়ে একটা বাজেট হয়েছে বড় আকারে। সেটি আসলে একটা বড় আমি মনে করছি ইতিবাচক দিক। এই ঘাটতি যদি না নেওয়া হতো বা তো তাইলে সেক্ষেত্রে আসলে আমরা অনেক জায়গাতে অর্থসংস্থান করার চিন্তা করতে পারতাম না। যেটি আসলে করোনা মোকাবেলা জরুরি ছিল। এটি একটি বিষয়। আরেকটা বিষয় হলো যে একটা বড় আকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যে বেষ্টনীতে আসলে এ বেশ ১১২ টি উপজেলাতে বেশ কয়েকটি প্রোগ্রামে আসলে শতভাগ উপকারভোগী এটি চিহ্নিত করা হয়েছে এবং উপকারভোগীর আওতা বাড়ানো হয়েছে, তাদের জন্য অর্থেও বাড়ানো হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে বিভিন্ন রকমের খাতের জন্য ছাড় দেওয়া হয়েছে। নতুন করে বিশেষ করে যে শিল্প, সেই শিল্প এবং কর্মসংস্থান এই দুটোকে সামনে রেখে আসলে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। কর ছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে যারা নারী উদ্যোক্তা তাদের জন্যে বেশ বড় অঙ্কের আরকি যেটা তাদের যে কর্পোরেট ট্যাক্স সেটি কিন্তু আসলে যেটা ৳৫০,০০,০০০ ছিল সেটা আরো বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি accommodative একটা বাজেট আমি বলব যে যেটি করা হয়েছে। যদি ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে দেখি আমরা এই বাজেটকে। তো সেরকম একটা বাজেট আমরা দেখতে পেয়েছি এবার আগামী অর্থ বছরের জন্য। আচ্ছা। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি এইবার জুবায়ের ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আ আ বাজেটে যে কর নীতি নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে জনসাধারণের জন্য এটা কি আশীর্বাদ নাকি বোঝা হিসেবে আ আমরা মনে করছি, বা আপনি কিভাবে এটাকে দেখছেন? ধন্যবাদ। আম সবাইকে স্বাগত আপনার আজকের আয়োজনের জন্য এবং বিশেষ করে বাজেট উত্তর যে আলোচনা সেখানে আম বাজেটের আয়, ব্যয়, বরাদ্দ এবং কর এটা নিয়েই আলোচনা হবে, তাই স্বাভাবিক। তবে এটার সাথে যে মানুষের আ জীবন জীবিকা জড়িত সেটাই আসলে আলোচনার বিষয়। যে কিভাবে যে প্রশ্নটি আপনি করলেন যে কর মানুষকে কিভাবে প্রভাবিত করে মানুষের জীবনকে। আসলে এটার দুটো দিকই আমরা দেখেছি। একটা হলো যে আ আ আ মানুষ কর দিবে এবং সরকার এই করের মাধ্যমে আ জীবনমান উন্নয়নে যেসব প্রয়োজনীয় সেগুলো নিয়ে থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে আ
ব্যক্তিগতভাবে কর যারা দেন তাদের সংখ্যাও খুব অপ্রতুল, এবং একই সাথে প্রাতিষ্ঠানিক কর দেওয়ার ক্ষেত্রেও খুব একটি উৎসাহ দেখা যায়নি বা আমরা ওরকম পাইনি। তো তাতে করে দেখা যায় যে সরকারের আয়টা খুব কম হচ্ছে। কিন্তু আবার যখন করের বোঝা বেশি হয়ে যায় জনসাধারণের উপর, যে পরোক্ষ কর, যেটা মূল্য সংযোজন কর যেগুলো থাকে, সেটা মানুষের দৈনন্দিন জীবনকে অনেকভাবে প্রভাবিত করে। সেই ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য আসলে এই করের বোঝা নেওয়াটা একটু কঠিন হয়ে যায়, যদি না তাদের আয়টা একটি রেগুলার আয় হিসাবে থাকে। যেটা মাহফুজ ভাই যে কথাটা একটু আগে বললেন যে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এটা খুবই জরুরি। এই কর মানে কর ব্যবস্থাপনা, কর গ্রহণ এবং করের যেই কি বলে এটার মানুষের সাথে সম্পৃক্ত করে রাষ্ট্রীয় কাঠামোতে যে কর আয় ব্যয়ের যে হিসাব সেগুলো রাখা। কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এগুলো আসলে জনগণের জন্য খুব একটি বোঝার বিষয় হয় না যতক্ষণ পর্যন্ত না এটা তার কোনো উপকারে না আসে। যদি সে দেখে যে কর দিয়ে কি রাস্তা পাচ্ছে, অথবা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে, অথবা পানি পাচ্ছে, অথবা তার স্যানিটেশনের যেই ব্যবহারিক অথবা যেই বেসিক নিড সেগুলো হচ্ছে, তখন এটা দিতে সে দ্বিধাবোধ করবে না। কিন্তু করের মাধ্যমে যেই সুবিধাগুলো সরকার দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে, সেটা যদি ওইখানে চাক্ষুষ না হয় অথবা দৃশ্যমান না হয়, তখনই দেখা যায় যে কর দেওয়ার ক্ষেত্রেও একটি নিরুৎসাহিত থাকে মানুষ, এবং সরকারও ওই কর থেকে বঞ্চিত। ইদানিং আমরা এই বাজেটের আগেও দেখেছি যে অনেক ক্ষেত্রের জন্য কর কমানোর বা কর রেয়াত বা কর অব্যাহতি দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান, অনেক সংগঠন দাবি দেওয়া জানিয়েছে। সেটা যেমন যৌক্তিক, একই সাথে সরকার যদি কর না পেয়ে থাকে তাহলে বহুজাতিক যেসব সংস্থা প্রতিষ্ঠান, তারা যেন আবার পণ্যের মূল্যটা বৃদ্ধি করে দিয়ে, কর না দিয়েও মূল্য বৃদ্ধি করে দিলেন, তাহলে কিন্তু দুই দিকেই আমরা হারালাম। মানে জনগণও বেশি দাম দিয়ে কিনলো, সরকারও কর থেকে বঞ্চিত হলো। তো এইটা খুবই একটি জটিল বিষয়, যে কর পেলে কি হবে, সরকার কর না দিলে কি হবে, বা জনগণ কি উপকারে আসবে। তো এটার বিষয়ে আমার মনে হয় এখনো আমরা খুব একটা পরিষ্কার ধারণা দিতে পারেনি জনগণকে, অথবা আমরা সেইভাবে ওই মানে দৃশ্যমান কিছু দেখতেও পারিনি যে কর দিলেই মানুষের উপকার হবে। তা আমার মনে হয় এটা এটা এখনো উত্তর খোঁজার ব্যাপার আছে। আমার মনে হয় আরো বিজ্ঞ আলোচক যারা আছেন তারা আরো যোগ করতে পারবেন। আমি এখানেই থামি, তারপর আবার প্রয়োজনে আরো কিছু বলবো। ধন্যবাদ জুবের ভাই। আমি হামিদুল স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে, স্যার আপনি তো ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে কাজ করছেন বহুদিন যাবৎ। আপনার কাছে যে জাতীয় সামাজিকভাবে বাজেট এবং কর নীতি কতটুকু প্রভাব বিস্তার করবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ শরীফ সাহেব। আসলে আমরা একাডেমিকরা প্রথমে একটু তাত্ত্বিক ভাবে বুঝার চেষ্টা করি বাজেট মানে কি। বাজেট এবারের বাজেট কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু প্রশংসিত, বিশেষ করে অর্থনৈতিক উন্নতিতে যারা অবদান রাখেন বলে সারা বিশ্বব্যাপী অর্থনীতির ভাষায় বলা হয়, ব্যবসায়ীরাই অর্থনীতিতে অবদান রাখেন, তারা বেশ খুশি এবং এবারের বাজেট খুব প্রশংসিত। এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এবারের বাজেট হচ্ছে ব্যবসা বান্ধব। কিন্তু আমি ওইখানে বলছি এটা আসলে ব্যবসা বান্ধব না, ব্যবসায়ী বান্ধব। এখান থেকে আমরা যদি মানে সামগ্রিক সামাজিক কাঠামোটা বাংলাদেশের দেখি, এখনো বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেক বা
আমরা 47 বলি যুব সমাজ। এখন এই যুব সমাজের জন্য বাজেটের লক্ষ্যটা কেমন সেটা কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখতে পাই না। আমরা শুধু দেখতে পাই গতানুগতিক ভাবে যে ভাষায় আমরা উন্নয়নের আলোচনা সমালোচনা করি সেই দৃষ্টিকোণ থেকে। যেমন বয়স্ক ভাতার কি দাঁড়ালো বা হতদরিদ্রদের জন্য কি দাঁড়ালো, কিন্তু যারা এই সমাজের চালিকা শক্তি তাদেরকে এখানে আশা দেওয়া হচ্ছে যদি শিল্প কারখানায় বিনিয়োগ পরিবেশ ভালো সৃষ্টি করা যায় তাহলে তাদের জন্য অনেক দ্বার উন্মোচিত হবে। শিক্ষা খাতের একটা এখানে আছে যে শিক্ষা এবং প্রযুক্তি। এখন এই যে প্রযুক্তি কথাটা বলা হলো, এটা কি আসলে সাধারণ মানুষের জন্য এই প্রযুক্তির ব্যবহার নাকি ব্যবসায়ীদের জন্য এই প্রযুক্তির ব্যবহার? মানে তারা প্রযুক্তির ব্যবসা করবেন, যার ফলে ওই বরাদ্দকৃত টাকাটা সেখানে চলে যায়। কিন্তু তারপরেও একটু আগে ডক্টর মাহফুজ যেটা উল্লেখ করেছেন, যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিসর বেড়েছে, সেটা প্রশংসিত, কিন্তু চাহিদার তুলনায় কতটুকু? চাহিদার তুলনায় সেটা অপ্রতুল। চাহিদা বলতে দুটো, একটা হলো সংখ্যা আর একটা হচ্ছে পরিমাণ। এখন সামাজিক বেষ্টনীর আওতায় যদি আমরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আনি, যদি আমরা বয়স্কদের আনি, বিধবাদের আনি, পঙ্গুত্ব বরণকারী যারা বা প্রতিবন্ধী যারা তাদেরকে আনি, এবং যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন এবং কলেজে মেয়েরা পড়েন তাদেরকে আনি, তাহলে আমরা দেখব তুলনামূলকভাবে বা চাহিদার তুলনায় বাজেটের বরাদ্দ অপ্রতুল। এইটা সামগ্রিকভাবে একটা শূন্যতা রেখেই যাবে। এখন জুবায়ের হাসান একটু আগে যেটা বলেছেন, আবার ডক্টর মাহমুদও একটু উল্লেখ করেছেন, যদি ঘাটতি থাকে তাহলে প্রচেষ্টা থাকে রিসোর্স মোবিলাইজেশন, কিন্তু আবার সাধারণের মাঝে একটা শঙ্কার সৃষ্টি করে যে তাহলে এই যে বরাদ্দগুলো পিছিয়ে পড়া মানুষদের জন্য অথবা যারা কোনোভাবে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পড়ে না অথচ তারা সমাজের একটা বড় অংশ, তাহলে কি ওই ঘাটতির মধ্যে তারা পড়ে যাবেন? এটা একটা শঙ্কা আমরা দেখতে পাচ্ছি, কারণ ঘাটতি যদি পূরণ না করা যায়, প্রায় বাজেটের অর্ধেকই ঘাটতি। আবার আরেকটি শঙ্কা আমরা সবসময় প্রকাশ করে থাকি, যে বরাদ্দকৃত অর্থের ব্যবহার না হওয়া। কিছুদিন আগে অর্থমন্ত্রী সরাসরি বলেছেন যে স্বাস্থ্য খাতের উপরে আমি অসন্তুষ্ট, কারণ তারা বরাদ্দকৃত টাকা ব্যবহার করতে পারেন। তাহলে এখানে যে সাধারণের জন্য যে বাজেট, আমি সাধারণ বলতে আবার ওই প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে যারা, যেমন ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য, অথবা যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, তার বাইরে যারা আছেন, যারা ব্যক্তিগতভাবে এই বাজেটের থেকে উপকৃত হবেন, আবার সার্ভিস সেন্টারগুলোর মাধ্যম হবেন, যেমন স্বাস্থ্যসেবা বা বিচার ব্যবস্থা বা পরিবেশের কারণে যারা, পরিবেশ দূষিত হওয়ার কারণে যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য সরাসরি কোনো সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা দেখা যাচ্ছে না বা অনুপস্থিত দেখা যাচ্ছে বলে আমার ধারণা। আমি কি আরেকটু বলতে পারবো? স্যার আমরা আবারও আসছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার। অনেক বিষয়ে খোলাসা করেছেন। আমি এখন সালমা আপার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বাজেটের কথা, মানে প্রাতিষ্ঠানিক, স্যার একটা কথা বললেন যে ব্যবসা বান্ধব না ব্যবসায়ী বান্ধবের বিষয়টি। তো এই যে বাজেটে বলছে যে পুরোটাই প্রাতিষ্ঠানিক খাতের জন্য, আর প্রাতিষ্ঠানিক খাত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই বাজেটে সরকারের মনোযোগ পায়নি। এ বিষয়ে আপনি কি আপনার মূল্যবান বক্তব্য যদি দিতেন, সালমা আপা। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আমার লাইনের অবস্থা খুবই খারাপ, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, জানি না কতটুকু শুনতে পাবেন। সামাজিক নিরাপত্তা খাতের মানে এবার যে বাজেট আসলে দেয়া হয়েছে সেটা আমরা যারা পিছিয়ে পড়া দুঃখিত, যেমন হ্যাঁ জি সালমা আপা, মাঝখান দিয়ে কারিগরি ছিল। আমি সালমা মাহবুব প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পক্ষ থেকে বলছি। যেহেতু আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে পিছিয়ে আছে তাদের জায়গা থেকে আমি দেখছি এবার এটা আসলে আমরা কিভাবে কারিগরি ত্রুটি শোনা যাচ্ছে না, মাঝে মাঝে কারিগরি ত্রুটি। আমার হ্যাঁ এদিকে লাইনের অবস্থা খুবই খারাপ, বারবার কেটে যাচ্ছে, আমি খুবই দুঃখিত। শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আপনি যদি সংক্ষেপে বিষয়টা যদি বলতেন। সংক্ষেপে যেটা বলবো, আমরা আসলে আমাদের আশানুরূপ বাজেট আমরা পাইনি। প্রতিবন্ধী মানুষের চাহিদার কোনো রিফ্লেকশন এখানে আমরা দেখতে পাইনি। এটা গত 2 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি। সামাজিক নিরাপত্তা খাতে যেই বাজেট ধরা হয়েছে সেখানে প্রতিবন্ধী মানুষের বা ধরেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকটা খুবই কম দেখা হয়েছে। যদিও অনেক বড় একটা বাজেট এখানে ধরা হয়েছে, কিন্তু তার মধ্যে আবার 1/4 আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মকর্তাদের পেনশনের জন্য খরচ করা হচ্ছে আমাদের এই খাত থেকেই। তো যার কারণে দেখা যাচ্ছে যে এই যে করোনাকালীন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য যেই বরাদ্দ এই জনগোষ্ঠীর জন্য দরকার ছিল, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দরকার ছিল, সেটার কোনো রিফ্লেকশন আসলে আমরা পাইনি এবং কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাও আমরা পাইনি। শুধুমাত্র আমরা দেখেছি যে ভাতার আওতাটা বাড়ানো হয়েছে। আগে যেই পরিমাণ মানুষকে দেয়া হতো এখন তার তুলনায় আরো বেশি মানুষকে দেয়া হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমরা মাঝখান দিয়ে কারিগরি ত্রুটির কারণে কিছু বিষয় মিস করে গিয়েছিলাম, তারপর আপা যতটুকু বলেছেন সেটা আমরা ধরে নিচ্ছি যে একটা আলোচনার সূত্রপাত হলো। আমরা এখন যুবদের বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে একটা বড় অংশ আমাদের যুব সমাজ, তো সেই যুব সমাজের আমাদের দিক থেকে যিনি আছেন সোহানুর রহমান, আমি সোহানুর রহমানের কাছে জানতে চাচ্ছি যে বাজেট কতটা যুব বান্ধব বলে আপনারা মনে করছেন, যে আপনারা তো কাজ করছেন সেই জায়গা থেকে। জি, অসংখ্য ধন্যবাদ সঞ্চালক ভাই। এবং যে যুব বান্ধব যে বাজেটের কথাটা বলছিলেন, আসলে আমাদের বাংলাদেশের বাজেট কখনোই যুব বান্ধব বাজেট হয় নাই। এটা মানে এবারও তো হয় নাই, এর আগেও হয়নি। এবং বাজেটের যে পরিকল্পনায় অনেকগুলো ইস্যুকে সরকার অ্যাড্রেস করে, যার মধ্যে জেন্ডারকে একটা বড় একটা অংশ, অর্থাৎ জেন্ডারে কোন কোন মন্ত্রণালয় থেকে বাজেট গেল সেটাকে হিসাব করা হয়। চাইল্ড সেন্টার্ড বাজেট, শিশু বাজেটকে হিসাব করা হয়। জলবায়ুতে কত টাকা খরচ গেল সেগুলোকে হিসাব করা হয়। কিন্তু আমাদের এখন আমরা বলছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমরা জনসংখ্যার দিক থেকে এখন গড় বয়স মানুষের তরুণ, এবং এই সময়টা এমন একটা সময়, এই তারুণ্যকে দেশের কাজে লাগাতে হবে। তাদেরকে যদি কর্মসংস্থান করে দেওয়া যায়, তাদের যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা যায়, প্রশিক্ষিত করা যায়, তারা হচ্ছে এই ডিভিডেন্ডটা তারা নিয়ে আসতে পারবে, তারা অর্জন করতে পারবে। কিন্তু যদি তারা সেটা অর্জন না করতে পারে, তাহলে এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য একটা বড় দুর্যোগ হিসাবে তৈরি হবে। তার মধ্যে আমরা কোভিড একটা অতিমারির মধ্যে রয়েছি। কোভিড অতিমারির কারণে অনেকে তার পড়াশোনা শেষ করতে পারেনি, অনেকে তার কর্মসংস্থানে যুক্ত হতে পারেনি, এবং ইনফর্মাল সেক্টরে কয়েক কোটি মানুষ যারা কর্মসংস্থান হারাবে। কিন্তু এই বাজেটটা সেই তরুণদের কর্মসংস্থানের জন্য কিন্তু সেই পরিমাণ কিন্তু কোনো দিক নির্দেশনা নিয়ে আসতে পারেনি। এর পাশাপাশি বাজেটও কমিয়ে দেওয়া হয়েছে, এবং বড় অঙ্কের একটা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। আর মন্ত্রণালয়ের হিসাব করতে গেলে যুব ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু বাজেটটা যখন বরাদ্দ করা হয়, বাজেটের সিংহভাগ চলে যায় হচ্ছে ক্রীড়ায়, আমাদের খেলাধুলায়, ক্রীড়া উন্নয়নে। কিন্তু যুব উন্নয়ন বা যুব উন্নয়ন অধিদপ্তরের যে বাজেটটা আসে সেটা খুবই কম আসে, এবং সেখানকার যে বাজেটটা আসে
সেটা উন্নয়নের জন্য কিংবা প্রশিক্ষণের জন্য বা ঋণের জন্য যে টাকা আসার কথা, তার চাইতে বেশি বরাদ্দ থাকে কর্মচারীদের, কর্মকর্তাদের বেতন, অবকাঠামো তৈরি করা। তাহলে দিন শেষে যেটা দেখা যায়, আমি তো তৃণমূলে কাজ করি, আমি হয়তো ওই সংখ্যার কিংবা পরিসংখ্যান হিসাবে বলতে পারবো না। বাস্তবের কথা যেটা বলতে পারবো সেটা হচ্ছে আসলে সেই বাজেটের সুবিধা আমাদের তরুণ সম্প্রদায় পাচ্ছে না। কিন্তু অনেক, এবং এসডিজির যদি আমরা হিসেব করি, এসডিজির একটা গোল হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক, এবং বাংলাদেশ সেখানে স্বাক্ষর করেছে, সেখানে কাজ করছে। সেখানে বড় একটা কথা বলা আছে, নিট, নট ইন এডুকেশন, নট ইন এম্পাওয়ারমেন্ট, নট ইন মানে অর্থাৎ শিক্ষায় কিংবা প্রশিক্ষণে কিংবা কর্মসংস্থানে 3 জায়গায় তরুণদের থাকতে হবে। হয় তাকে শিক্ষায় থাকতে হবে, নয় তাকে প্রশিক্ষণে থাকতে হবে, নয় তাকে কর্মসংস্থানে থাকতে হবে। কিন্তু আমাদের সেই অনেক তরুণ কিন্তু তারা এই সময়ে, কোভিডের সময়, তারা শিক্ষায়ও নেই, কর্মসংস্থানেও নেই এবং প্রশিক্ষণেও নেই। তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে সামাজিক নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে। তো যারা ভার্নারেবল গ্রুপ, তরুণদের মধ্যে কি কেউ ভার্নারেবল নেই? কেউ কি বিপদগ্রস্ত বা খারাপ অবস্থায় নেই? সেই যে সামাজিক নিরাপত্তা জালের মধ্যে আমাদের তরুণদেরকে কিন্তু ইনক্লুড করা হয় না। তাহলে সেই হিসাবটা করতে গেলে সরকার যদি আমাদের কর্মসংস্থান নিশ্চিত না করতে পারে কিংবা প্রশিক্ষণ না দিতে পারে, যারা দরিদ্র কিংবা ভার্নারেবল তরুণ আছে, তাদের জন্য যে বেকার ভাতা হোক, সেটা তো একেবারে অযাচিত বা হাস্যকর দাবি হবে না। এটা একটা জাস্টিসের বিষয় বলে মনে হয়। তো আমাদের এই বাজেটটা তরুণ বান্ধব বাজেট বলে আমার মনে হচ্ছে না। এটাকে মনে হচ্ছে যে ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়া, এবং ব্যবসায়ীদের মধ্যেও করের অনেক জায়গায় ছাড় দেওয়া হয় কিংবা তারা পার পেয়ে যায়। আমরা যদি দেখি, কয়লা সেক্টরে অনেক বেশি টাকা পয়সা খরচ করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে তো বিদ্যুতের ঘাটতি নেই বললে চলে, এবং আমরা ওভার ক্যাপাসিটিতে ভুগছি। এবং আরেকটা যে তামাকে কিন্তু কোনো কর বাড়ানো হয় না। তাহলে দিন শেষে হবে কি, দরিদ্র জনগোষ্ঠী এবং কিশোর কিশোরী কিংবা তরুণরা, তারা কিন্তু তামাকের দিকে কিন্তু আরো ঝুঁকে পড়বে। তাহলে কিন্তু আমাদের জন্য একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে, এবং অনেক মানুষ কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে। তো সেই জায়গাটাই মনে হয় যে আমাদের সরকার যে বাজেটটা দিয়েছেন, এই বাজেটটা তো শুধু একটা বাজেট না, এই বাজেটটা শুধু একটা কেরানির তৈরি কিংবা মন্ত্রীর তৈরি একটা বক্তব্য না, এটা আমাদের জীবনমান এটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো সামনের দিকে আমাদের সেই বাজেট প্রণয়নের অংশগ্রহণটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই জায়গাগুলো ইনশিওর যদি করা যায়, আমরা মনে করি বাজেট জনকল্যাণে ব্যবহৃত হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সোহানুর রহমান। আসলে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1971 সালে মাত্র 4,985 কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এর পরের বছর 1972-73 অর্থ বছরে 786 কোটি টাকার বাজেট ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আর বর্তমানে আমরা 6,03,681 কোটি টাকার বাজেট নিয়ে আছি, একটা বড় আকারের বাজেট। এই বাজেটটি নিয়ে যে বিষয়টি যে আমরা এত বড় যে বাজেট নিয়ে আমরা কাজ করছি, সেই বাজেট নিয়ে আমি ডক্টর মাহফুজ কবিরের কাছে জানতে চাচ্ছিলাম যে এই বাজেট ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে শুদ্ধাচার বা সুশাসন কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। যদি আমরা একটুখানি টার্গেট গুলোর দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের যে রেভিনিউ টার্গেট যেটি দেওয়া হয়েছে, সেটি বেশ বড় অঙ্কের একটা রেভিনিউ টার্গেট। এই যে করোনা মহামারীর যে দ্বিতীয় ধাক্কা আমরা মোকাবেলা করছি এবং এত রকমের ছাড় দিচ্ছি ব্যবসায়ীদেরকে, বা পুরো যে এন্টারপ্রেনারশিপ সেটাকে প্রমোট করার জন্য, তো সেটার ওইটুকু প্রমোট করার পরে কতটুকু আমরা আসলে অর্জন করতে পারবো, সেটি একটি বিষয় আছে যে 3,80,000 কোটি টাকার যে একটা রেভিনিউ টার্গেট। তো এই জায়গাতে আমার মনে হয় যে আসলেই যেটা জনাব জুবায়ের হাসান বলেছিলেন, যে এই আমাদের যে যারা করদাতা, বিশেষ করে যে ব্যক্তি খাতের করদাতা ব্যক্তি, তো সেই তাদেরকে আসলে আমরা যদি ওই ট্যাক্স নেটের মধ্যে নিয়ে না আসতে পারি, বা আমরা যদি বিশেষ করে যে এই যে ভ্যাট আইন সেটা বাস্তবায়ন করতে গেলে যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সেটার দূর দূরান্ত পর্যায়ে পৌঁছে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে রেভিনিউ টার্গেট সেটা যে অ্যাড্রেস করা, ফুলফিল করা, বা অনেকেই যে বিশেষ করে যেটা সোহানুর রহমান বলে গেলেন যে আসলে আমাদের যে তামাক খাত, বিশেষ করে এই জর্দা গুড় তৈরি করছে অসংখ্য কোম্পানি, তারা বিভিন্ন জায়গাতে আছে এবং ইন্ডিয়া তাদেরকে ট্রেস করতে পারে না তারা আসলে কোথায় আছে, এবং এই কারণে কিন্তু তারা ব্যাপক পরিমাণে ব্যবসা করার পরেও তাদের কাছ থেকে আসলে ইন্ডিয়ার কোনো কর পায় না। তো এই যে রেভিনিউর সাইডে যে এই যে ট্রান্সপারেন্সি, সেখানকার যে অ্যাকাউন্টেবিলিটি, তো সেই জায়গাগুলো আসলে কিরকম হবে এনবিআর এর জন্য, এই যে
শুধুমাত্র এই বছর না, গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদেরকে যে টার্গেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু তারা ওইভাবে ফুলফিল করতে পারছে না। এখন তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জ হচ্ছে যে তারা আসলে কোনো প্ল্যান দিচ্ছে না সরকারকে, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান যে আগামী 5 বছরে আমাদের রেভিনিউ টার্গেটটা এরকম হবে, নিজের থেকে যে একটা প্ল্যান করা, এটা আসলে উপরের দিক থেকে আসছে। যার ফলে কিন্তু এক ধরনের কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে আসলে পুরো জাতির কাছে যে আসলে এই যে অর্থায়ন সেটা আসলে আসবে কোত্থেকে? ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন যদি এভাবে না হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে বাজেটের যে স্বাস্থ্য, বাজেটের মধ্যে যে ভারসাম্য সেটা আসলে কিভাবে ঠিক হবে? তো এই কারণে কিন্তু আমরা আসলে যে অন্য জায়গা থেকে যে অর্থায়ন সেটার দিকে আসলে ঝুঁকে পড়ি। মানে এই জায়গাতে আসলে অনেকটাই ট্রান্সপারেন্সি বা অনেকটাই যে আসলে ফারসাইটেডনেস সেটার অভাব আমরা দেখতে পাই। বিশেষ করে যে রাজস্ব আদায়ের যে জায়গাটা। আর আরেকটি জায়গা যেটা বলেছেন যে সুশাসন। তো ওইখানে হচ্ছে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সুশাসন। আর বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন সেটা নিয়ে কিন্তু আমাদের একটা লং স্ট্যান্ডিং কোয়েশ্চেন সবসময় থাকে আরকি। যেটা ছিল এই বছর আসলে সেটা অনেকটাই রিলেভেন্ট। বিশেষ করে এই যে করোনা মহামারী সেটা মোকাবেলা, দ্বিতীয় ধাক্কা মোকাবেলা সেটা সত্যিকার অর্থেই যে যাতে আমরা মোকাবেলা করতে পারি। তো তার জন্যই আসলে আমরা যে ইমপ্লিমেন্ট করব সেটা যেন আমরা বার্নিং এর মধ্যে না থাকি। যেটা সবসময় বলা হয় যে আসলে টাকা কতটুকু খরচ করতে পারলাম এবং সেইভাবেই কিন্তু আমরা ওই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেটা বাস্তবায়নের অ্যা পরীক্ষাটা নিয়ে থাকি। যে 90% 92% যদি বাস্তবায়ন হয়, অ্যা একটা ভালো এডিপি হলো। তো ওই জায়গাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ এই বছর আসলে আমাদের যে দ্বিতীয় ধাক্কা সেটা মোকাবেলা করতে হবে এবং সাফল্যজনকভাবে আরকি মোকাবেলা করতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বাস্তবায়নটা আসলেই সেটা কাজে আসছে মানুষের। সেইটা মাথায় রাখাটা এবং এখন শুধু আমরা ৯০-৯২% শুধু অর্থ খরচই করব না। আসলে আমরা যাতে করে যারটা উপকার ভোগী হিসেবে আমরা ভাবছি যাদেরকে, বিশেষ করে যারা পুঁজি হারিয়েছেন, অসংখ্য যারা উদ্যোক্তা তারা পুঁজি হারিয়েছেন। বিশেষ করে ক্ষুদ্র মাঝারি অতি ক্ষুদ্র এবং কুটির শিল্পের যারা মালিক এবং অনেকে কাজ হারিয়েছেন। তো তাদের জন্য আসলে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করছি কিনা, ঠিকমতো চ্যানেলাইজ করতে পারছি কিনা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির যারা উপকারভোগী তাদের কাছে আমরা সত্যিকারভাবে যেতে পারছি কিনা। সেটি একটি বিষয় হবে। আরেকটা বিষয় আমি বলব যে আমাদের মেগা প্রজেক্ট আসলে হচ্ছে অনেকগুলোই। পদ্মা ব্রিজ থেকে শুরু করে আমাদের যে প্রযুক্ত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, আরো নানান রকমের যে অবকাঠামো কর্মসূচি সেগুলো আছে সেগুলো চলমান থাকবে। তো আর এটা ছাড়া অসংখ্য যে মহাসড়কের বাইরে যে শহর এবং গ্রামের যে সমস্ত অবকাঠামো, যোগাযোগ অবকাঠামো সেগুলো বাস্তবায়নটা আসলে এখানে মানে প্রায় ৬৯,০০০ কোটি টাকা আসলে সব মিলিয়ে এই যোগাযোগ অবকাঠামোর বাস্তবায়নের ক্ষেত্রে ধরা হয়েছে। তো এই বিপুল অঙ্কের যে বাজেট, সেই বাজেটটুকু বাস্তবায়নে আসলে ঠিক কতটুকু ট্রান্সপারেন্সি, কতটুকু আসলে সুশাসন বজায় রাখা যাবে, সেটি একটি বড় প্রশ্ন। তার কারণ আসলে আগামী অর্থ বছরে মূল নজরটা থাকবে এই করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায়। বিভিন্ন গোষ্ঠী সেখান থেকে সুবিধা পেল কিনা, তারা আসলে বের হয়ে আসতে পারলো কিনা। তো পরে দেখা যাবে যে আমাদের যে এত বড় জ্বালানি, এত বড় একটি যোগাযোগ অবকাঠামো যে এখানে যে এত বাজেট দেওয়া আছে, তো সেগুলো বাস্তবায়নের দিকে আসলে ওইভাবে নজরটা থাকবে না। যার ফলে এখানে বিভিন্ন রকম গোষ্ঠী থাকে তারা কিন্তু চেষ্টা করবে যে ঠিক আছে এখানে কতটুকু ট্রান্সপারেন্সি রেখে আর কম রেখে আরকি যতটুকু সম্ভব। এখানে যদি কোন দুর্নীতি করা যায়, সুযোগ সন্ধানী যে সমস্ত গোষ্ঠী আছে তারা কিন্তু এগুলো করতে চাইবে। তো এই জিনিসগুলো আসলে একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সুশাসনের যে বিষয়টা পুরো রাজস্ব আদায় এবং ব্যয় দুটো জায়গাতেই সুশাসন মনে হয় যে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আগামী অর্থ বছরের বাজেট। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি জুবায়ের ভাইয়ের কাছে একই প্রশ্নই জানতে চাচ্ছি যে আসলে সুশাসন কতটুকু মানে করা সম্ভব বাস্তবায়নের ক্ষেত্রে? ধন্যবাদ আবারও। না, আমার মনে হয় মাহফুজ ভাই অনেকগুলো ক্ষেত্রের অবতারণা করেছেন এবং সেভাবে সুশাসন যে দরকার সেটাও বলেছেন। মানে আসলে আমাদের বাজেট তো একটা আয় ব্যয়ের হিসাব। তো এখন আয় ব্যয় এই দুটার ক্ষেত্রে একটা নিয়ম নীতি তো মেনে চলতেই হবে। তো আমাদের দেশে সরকার যেটা করেন সেটা হলো প্রথম ব্যয় নির্ধারণ করেন যে কি কি খাতের ব্যয়, তারপরে হলো আয় করার চেষ্টা করেন যে খাত বাড়ানো। এবং এবারের বাজেটে আমরা দেখেছি বিশাল এক ঘাটতি আছে, আয় ঘাটতি। সেটা নিয়েই অনেকে বলেছেন যে এটার ব্যাপারে অনেক চিন্তা যে কিভাবে হবে। যদিও আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের বক্তব্যে আমরা শুনেছি যে এটা খুব একটি বড় বিষয় হবে না। এই যে সামগ্রিক আয় এবং ব্যয়ের বিষয় বা এই যে ঘাটতি, এই জায়গাগুলোতে যেই সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছেন
তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বা সিস্টেমটা তাদের আছেই যে কিভাবে ঘাটতি পূরণ করতে হবে, তারপরে ভর্তুকিটা কিভাবে দিতে হবে, উন্নয়ন বাজেটটা প্রণয়নের ক্ষেত্রে কোন কোন জায়গায় অগ্রাধিকার দিতে হবে, এবং রাজস্ব বাজেট ব্যয়ের ক্ষেত্রে কোন কোন বিশেষ জায়গায় অগ্রাধিকার দেওয়া, এবং সেই সাথে সাথে এখন যে আমরা একটি মহামারী অতিক্রান্ত করছি সেটাকে কিভাবে অ্যাড্রেস করা ইত্যাদি বিষয় কিন্তু তখনই ভালোভাবে হবে যখন এই প্রক্রিয়াগতভাবে আমরা যদি কোনো ত্রুটি না দেখি, অথবা সুশাসন এবং শুদ্ধাচারের মাধ্যমে এগুলো যদি হয়ে থাকে। যেমন শুদ্ধাচারটা কি, এটা তো দেখা যায় না, এটা এটা আমাকে রিয়েলাইজ করতে হবে। এই যে আমরা বলছি যে এখন একটি ধারণা দেওয়া হয়েছে যে কালো টাকা সাদা করার জন্য অগ্রাধিকার দেয়া হয়েছে। এই জায়গাটায় এখন অর্থনৈতিক বিশ্লেষকরা বলতে পারবেন, যেমন ডক্টর মাহফুজ ভাই অথবা আরো পরিষ্কারভাবে বলতে পারবেন, কিন্তু আমরা সাধারণ চোখে যেটা দেখি সেটা হচ্ছে যে এতে হয়তোবা অনেককে কালো টাকা আরো ব্যাপকভাবে তৈরি করার জন্য উৎসাহিত করতে পারে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যে না, এটা কিছু কালো টাকা তো থাকবেই আমাদের অর্থনীতিতে, কিন্তু যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেটাকে যদি আমাদের কাঠামোর মধ্যে আমরা না আনতে পারি, তাহলে এটা মানে আনইউজ মানি যদি থেকে যায় তাহলে কোনো লাভ হবে না। ওইটা তখন ওই যে বিদেশে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জায়গাগুলোতেই কিন্তু আসলে সুশাসনের প্রয়োজন, এবং সেই সুশাসনটা নীতিগতভাবেও নিতে হবে এবং বাস্তবিকভাবেও এটাকে কাজে লাগাতে হবে। যেমন এখানে যুব বাজেটের কথা বলেছেন যে যুবরা পায়নি, ক্রিয়াতে চলে গেছে। তাক তবুও তো একটা জায়গায় যাবে, কিন্তু অনেক সময় তো ওই জায়গাও যায় না। হ্যাঁ, অনেক সময় আমরা দেখতে পাই যে এই যে এখন বাজেট পরবর্তী আমরা যে আলোচনা জুন জুলাই পর্যন্ত এটা হয়ে থাকে, কিন্তু এরপরে যেটা যে বাজেট ক্যালেন্ডার, বাজেট যে সারা বছর ধরে প্রণয়ন হয় বা এটার মধ্যে যে অনেক ধরনের অংশগ্রহণের যে প্রয়োজনীয়তা, সে সময় কিন্তু আমরা এসব কথাগুলো শুনি না, হারিয়ে যায়। এর ভেতরেই কিন্তু অনেক ধরনের সুশাসনের অভাব চলে আসে, দুর্নীতির জায়গা তৈরি হয়, এবং এই যে ক্ষেত্রগুলোতে আমরা তখন হারিয়ে ফেলি অনেক জায়গায়। যেমন শিক্ষা ক্ষেত্রে একটি বড় বাজেট প্রণয়ন হয় বা বরাদ্দ দেয়া হয়, কিন্তু এটাকে কোনোভাবেই মানে মধ্যমেয়াদী বাজেট পরিকল্পনার সময় বা বিশ্লেষণের সময় এটা আমরা দেখতে পাই না যে কতটুকু এলো বা কতটুকু গেল। একইভাবে পানির ক্ষেত্রেও, স্যানিটেশনের ক্ষেত্রেও একইভাবে এই যে তামাক বরাদ্দের ক্ষেত্রে বলা হয়েছে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তো আছেই। আমরা তো এটা এখন দৃশ্যমান যে যেই বাজেট বরাদ্দ দিয়েছে গত বছর, যেটা দেখেছি যে এটার প্রায় অর্ধেকই খরচ হয়নি। তো এখন এই যে বাজেট বরাদ্দ দেওয়া এবং খরচ করা, এর মধ্যে সুশাসন একটি বিশেষ বিষয়, এটাকে খেয়াল রাখতে হবে এবং মানুষ কেন্দ্রিক এটাকে করতে হবে। হ্যাঁ, এটা প্রকল্প কেন্দ্রিক অথবা আমরা নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রিক হলে হবে না। হ্যাঁ, আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কতটুকু রাখলাম, তাদের কাছে পৌঁছাতে হবে। যুবদের জন্য কি হতে পারে, তারপর মধ্যবিত্ত যারা আছেন, যারা বলতে পারেন না, দিন এনে দিন চলেন না, কিন্তু তাদের একটি সঞ্চয়পত্রের উপরে তারা থাকেন। এবার শুনলাম সঞ্চয়পত্রের উপরেও ট্যাক্স বসানো হয়েছে, প্রায় 2-2.5 লক্ষ টাকা যারা সঞ্চয় করবেন তাদের উপরে। এবং একই সাথে অনেকেই আছেন যে বন্ধক রাখেন বা ভাড়া দিয়ে চলেন। এইসব জায়গাগুলো আমি দেখলাম যে করের অনেক খাত বের করার চেষ্টা করা হয়েছে, যেগুলো আসলে মানুষের যারা ইনকামের জন্য বা দৈনন্দিন যাদের আয়ের ক্ষেত্রে একটি বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। আমার মনে হয় এই সামগ্রিক বিষয় সুশাসনটা খুবই প্রয়োজন। আর বিশেষ করে যেসব প্রতিষ্ঠানগুলো বাজেট প্রণয়ন থেকে শুরু করে বরাদ্দ এবং কি বলে রিলিজ করার, বিতরণ করার ক্ষেত্রে দায়িত্ব নিয়ে থাকেন, তাদের সুশাসন অবশ্যই দরকার এবং জনগণের সাথে বারবার কথা বলতে হবে। এইটা আমরা মিস করেছি, দেখেছি যে অংশগ্রহণমূলক কোনো বাজেট হয়নি। হ্যাঁ, বিভাগীয় আলোচনাটা যেটা আগে ছিল
সেটা এবার দেয়া যায়নি। আমরা একটি তথ্য উপাত্তেও দেখেছি যে বাজেট যেই অংশগ্রহণমূলক বাজেটের যেই মাপকাঠি তাতে আমরা অনেক নিচে নেমে গিয়েছি। তো আমার মনে হয় এই জায়গাটায় অনেক আরো বেশি দেখা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ জুবাইর ভাই। আমি হামিদুল হক স্যারকে একটু এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যদি স্যার কিছু অ্যাড করতেন যে আপনার জায়গা থেকে গুড গভর্নেন্স এর আসলে কি বিষয়টা আমরা লক্ষ্য করছি। আমরা পড়াতে গিয়ে যা কিছু পড়াশোনা করতে হয়, বিশেষ করে যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে বাংলাদেশ সরকারের, ইউএন অর্গানাইজেশনস থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, পরিবার অথবা বাইলেটারাল পার্টনারশিপ, তারা গুড গভর্নেন্সটা নিয়ে সবসময় কথা বলে থাকে। সরকারের গুড গভর্নেন্স হওয়া দরকার, কিন্তু প্রকারান্তরে আমরা যা দেখতে পাই তারা ম্যাল গভর্নেন্স বা ব্যাড গভর্নেন্সটাকেই সবসময় এনকারেজ করে। যেমন ধরা যাক যে একটি বড় প্রকল্প যখন সরকারের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়, তখন তাদের দিক থেকেই তারা একটা আশা দিয়ে থাকে যে টাকা কোনো সমস্যা নয়, তুমি এটাকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ রেখে বাজেট করো। কিন্তু তারা খুব কম সময় প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা সেইটা নিয়ে তারা কথা বলে। এখন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বলতে সাধারণভাবে আমরা মনে করি লোকবল, কিন্তু আসলে তা নয়, মানে সেটাই একমাত্র নয়। নিয়ম কানুন, আইনের প্রয়োগ, কার কাছে তারা জবাবদিহি করবে, এবং সবচেয়ে একটু আগে জুবায়ের হাসান যেটা বললেন, সাধারণ মানুষের কাছে অথবা সাধারণ মানুষদের যারা নির্বাচিত প্রতিনিধি অথবা কাছাকাছি যারা কাজ করেন, আপনার সরকারের বাইরেও একটা বড় ফোর্স এই দেশে আছে, তারা উন্নয়ন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে থাকে। সংবাদ মাধ্যম একটা খুব স্ট্রং একটা প্রতিষ্ঠান। এই বিষয়গুলোতে ডেভেলপমেন্ট পার্টনার্সরা গুরুত্ব দেয় না, যার ফলে আমরা ঐতিহাসিকভাবেই দেখে আসছি যে গুড গভর্নেন্স আমরা আশা করি, আমরা বলে থাকি, কিন্তু সেখানে ম্যাল গভর্নেন্স, আমি ম্যাল গভর্নেন্স শব্দটা প্রয়োগ করছি এই কারণেই যে গভর্নেন্স তো থাকবেই, হয় ব্যাড গভর্নেন্স নাহলে গুড গভর্নেন্স, কিন্তু ব্যাডেরও একটা সীমা থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্র্যাকটিসে ম্যাল গভর্নেন্সটা সবচেয়ে বেশি, যেমন খরচ না করেই প্রকল্পের টাকা, মানে কাজ না করেই প্রকল্পের টাকা খরচ দেখানো। আরেকটি বিষয় সবচেয়ে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর, সেটি হচ্ছে যে বাজেট যখন করা হয় তখন 100 টাকার জিনিসকে 1000 টাকা ধরে দেওয়া, এবং যখন চুরি হয় তখন আপনারা সংবাদ মাধ্যম বলেন যে একটি বালিশের দাম 4000 টাকা বা 40,000 টাকা। তখন তার বিরুদ্ধে যখন আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তখন কিন্তু সে প্রমাণ করে দেয় যে না, ইট ইজ অ্যাপ্রুভড, ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তখন আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তাহলে এটাকে আমরা বলি প্রবলেম ইজ ইন এমবেডেডনেস, মানে গোড়াই গল। প্রত্যেকটা ক্ষেত্রে এই আয়োজন করা হয়ে থাকে বাজেট প্রণয়নকালে এবং বরাদ্দকরণ প্রক্রিয়াকালে, যার ফলে গভর্নেন্সটা আমরা আশা করলেও, বলা বলি হলেও, আমরা এর কোনো সংশোধন দেখতে পাচ্ছি না, উন্নয়ন দেখতে পাচ্ছি না। আর আরেকটি বড় দিক হলো, যেমন ধরুন থোক বরাদ্দ রাখা। এটা দিয়ে বোঝা যায় যে একজন ধনী মানুষ তার শ্রমিকদেরকে সে ঠকায়, তখন শ্রমিকরা যদি আন্দোলন করে সে একটা থোক বরাদ্দ থেকে একটা ইনসেন্টিভ দিয়ে তাদেরকে ঠান্ডা করে। আর এইখানে থোক বরাদ্দ হচ্ছে কে কত বেশি নেগোশিয়েট করে
সেই টাকাটা নিতে পারবে এবং সামগ্রিকভাবে থোক বরাদ্দর বাইরেও যে সুনির্দিষ্ট বরাদ্দ আছে সেটা রূপকাঠামো একই। বড় একটা বরাদ্দ করা হয়েছে যাদের সক্ষমতা আছে নানান ভাবে যে প্রকল্প প্রস্তাবনা করে নেগোশিয়েট করে তারা ওই টাকাটা নিয়ে যাবে, ঋণ হিসাবে নিতে পারে, প্রণোদনা হিসাবে নিতে পারে, অনুদান হিসাবে নিতে পারে, যেভাবেই হোক তারা নিতে পারবে। তাহলে এটা কিন্তু গুড গভর্নেন্স এর সাইন নয়, এটা হচ্ছে ব্যাড গভর্নেন্স কে লালন করা, মানে প্রক্রিয়ার মধ্যেই ব্যাড গভর্নেন্স কে লালন করা, যেখানে জনগণের আক্ষেপ করা ছাড়া, কিছু কমেন্ট করা ছাড়া আর কিছু আমরা দেখতে পাই না। এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রেই চর্চা হচ্ছে তা নয়, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশের সরকাররা এই আচরণটা করে থাকে, বিশেষ করে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, এবং ডেভেলপমেন্ট পার্টনার্সরা সেই সুযোগটা নিয়ে তারাও করাপশন করে, তারাও ম্যাল গভর্নেন্সের পার্টনার। এটা অনেক প্রমাণিত হয়েছে, অসংখ্যবার প্রমাণিত হয়েছে। এবং আমার একজন ওস্তাদি বলা যায় অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে তাদের যে অর্থনীতি, যিনি আধুনিক অর্থনীতির যিনি জনক, তিনি বলেছেন যে যত বেশি ইকোনমিক গ্রোথ হবে তত বেশি আনএথিক্যাল বিজনেস হবে। এখানে বিজনেস মানে শুধু প্রোডাকশন এন্ড মার্কেটিং নয়, এখানে বিজনেস হচ্ছে অল ফর্মস অফ ডিলিংস। এবং তার মানে বলেছেন যে ইকোনমিক গ্রোথের কোনো ফিলসফি নাই, ইকোনমিক গ্রোথের একমাত্র নোশন হচ্ছে মেকিং মানি, এবং আমাদের বাজেটটা সেইটাকেই সমর্থন করে এবং সেই আনএথিক্যাল বিজনেস যারা অভ্যস্ত তাদেরকেই সুযোগ সৃষ্টি করে। সেই কারণে আমরা গুড গভর্নেন্স থেকে আমরা বঞ্চিত। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন বয়স্ক ভাতা, সামাজিক বেষ্টনীতে এখন যে আধুনিকায়ন করা হয়েছে, মানে এটাকে আমি প্রাতিষ্ঠানিকরণই বলি, যেমন ডিজিটালাইজ করা হয়েছে, সেখানে করাপশন কমেছে। আমি আগের বার বাজেট আলোচনায় দু ভাইদের সঙ্গে বলেছিলাম যে মানে 18,000 অথবা 18 লক্ষর মধ্যে কত লক্ষ ভুয়া তালিকা দেওয়া হয়েছিল, যেটা আমরা করোনা কালীন সময়েও দেখতে পাচ্ছি যে ভুয়া তালিকা দিয়ে টাকা তারা নিয়ে যাচ্ছে। এটা মাইক্রো লেভেলেও হচ্ছে, ম্যাক্রো লেভেল তো বিশাল আকারে হচ্ছে। কাজে এই বিআইডিএস এর বর্তমান প্রধান উনি বলেছেন যে কাঠামোগত বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সংস্কার ছাড়া গুড গভর্নেন্স আনয়ন সম্ভব না। বলেছেন এই বাজেটের যদি সুষ্ঠু এবং কার্যকরী বাস্তবায়ন করতে হয় তাহলে সংস্কারের কোনো বিকল্প নাই, এবং সেটা প্রাতিষ্ঠানিকীকরণ সংস্কার। তখনই আমরা হয়তো আশা করতে পারবো যে সুশাসন কিছুটা দেখা দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা সুশাসন নিয়ে অনেক ভালো কিছু কথা শুনলাম তিনজন আলোচকের কাছ থেকে। আমি এবার একটু সরাসরি চলে যাচ্ছি সালমা আপা, কে ঠিকমতো শুনতে পাচ্ছেন? সালমা আপা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। জি, সালমা আপা, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনি তো প্রতিবন্ধী এবং যারা পিছিয়ে পড়ে জনগোষ্ঠী তাদের নিয়ে কাজ করছেন। আরেকটু যদি আমি এক্সটেন্ডেড ভার্সনে কথাটা বলি, যে গ্রামীণ পর্যায়ে দরিদ্র অতি দরিদ্রদের নিয়ে বাজেট নিয়ে একটা সচেতনতার প্রয়োজন। পাশাপাশি বাজেটের অর্থ তাদের কাছে যেন সুষ্ঠুভাবে ব্যয় হয়, সে বিষয়ে কি ধরনের অ্যাডভোকেসি করা হচ্ছে বা করা দরকার বলে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। এই যে সুশাসন নিয়ে যে কথাগুলো বলা হলো, সেটার সাথে যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের হাতে যা দেয়া হচ্ছে, যতটুকু বরাদ্দ সেটাও কিন্তু তাদের হাতে সুষ্ঠুভাবে পৌঁছাচ্ছে না। এইটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে সালমা আপা, কারিগরি ত্রুটির কারণে শুনতে পাচ্ছি না।
জি। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন এখন শোনা এখন এখন মাঝে, মাঝে আ একটু না সমস্যা আমরা ভেঙে হচ্ছে। যায় কথা। ওইটুকু শুনি, হ্যাঁ প্লিজ। বলেন। আচ্ছা, জি থ্যাংক ইউ। না সালমা আপা, কি হামিদুল, করলে কি জি করলে কি করলে সরাসরি উপকারভোগীরা সরকারের বরাদ্দকৃত সাহায্য সহযোগিতা পেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা আচ্ছা, এইটা প্রথমত এখন যে ডিজিটালাইজেশন করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। এখন আগে আমরা দেখতাম যে ব্যাংকে যে আহ, যারা দুস্থ বা বিধবা টাকা নিয়ে আসতে হতো, তখন দেখা যেত যে, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন একেবারে শুরু শোনা হচ্ছে। যাচ্ছে না। মাঝে, মাঝে সমস্যা হচ্ছে। না না, এখন শোনা যাচ্ছে, বলুন এখন প্লিজ। শোনা যাচ্ছে, বলতে থাকুন। ব্যাংকে যে টাকাগুলো তুলতে হতো, তো দেখা যেত ব্যাংকে যে যখন টাকাগুলো তুলতে যেতেন তখন মধ্যস্বত্বভোগী তার ধরেন 50%, কখনো 60% টাকা তারা রেখে দিতেন, যার ফলে একে তো কম টাকা, তার উপর যতটুকু টাকা ধরেন 3 মাস অন্তর বা 6 মাস অন্তর তারা পেতেন, সেই টাকাটাও তাদের হাতে ঠিক মতো আসতো না। আমরা মনে করি ডিজিটালাইজেশনের কারণে এই দুর্নীতিটা কমবে। আরেকটা যেটা আমরা মনে করি যে বাজেট প্রক্রিয়ার মধ্যে যুব সমাজের আরো বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন, কারণ বাজেট নিয়ে কিন্তু জনগণ খুব একটা ভাবে না বা জনগণ খুব একটা এটার সাথে সম্পৃক্ত নয়। বাজেট একটা হলে পরে দেখা যায় যে কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের কমলো, এইটুকু বাইরে বাজেট নিয়ে কিন্তু প্রক্রিয়ার ভিতরে আসলে সবাইকে ঠিক সময়ে এবং যতটুকু হয়েছে ততটুকুই খরচ করা হলো কিনা, যদি না হয় সেটা কেন হলো না, এই জায়গাগুলোতে সাধারণ জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে বা তাদেরকে এই বাজেট করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে তারা তাদের এই প্রক্রিয়াগুলোতে নিজেরাই অ্যাডভোকেসি করতে পারবেন এবং তখন গ্রামীণ জনগোষ্ঠীও কিন্তু এটা থেকে সুফল পাবে বলে আমরা মনে করি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অন্যায়ের যদি শাস্তি না হয়, অন্যায়ের পর অন্যায় যদি হতেই থাকে, তাহলে কিন্তু আসলে কখনো সুশাসন প্রতিষ্ঠা হবে না। আমাদের এখানে বড় বড় অন্যায়গুলো কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যায়, যার কারণে আরো একটা অন্যায় করতে মানুষ উৎসাহিত হয় এবং সেটার কারণেই আজকে আমরা যারা দরিদ্র জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা এটার আরো বেশি কুফল ভোগ করি। ধন্যবাদ। ধন্যবাদ সালমা আপা। আসলে আপনি যেটা বলতে চাইছেন যে কারিগরি ত্রুটির কারণে হয়তোবা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন অনেকেই দেখতে বা শুনতে একটু সমস্যা হচ্ছে যে আসলে জনগণকে অনেক বেশি সম্পৃক্ত হতে হবে, তাহলে এবং পাশাপাশি বাজেট সম্পর্কে তাদের একটা ভালো ধারণা থাকতে হবে। আর তিনি যুবদের কথা বলেন, আমি সোহানুর রহমানের কাছে আসছিলাম যে এই যে জেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে যুবরা বাজেট সম্পর্কে কতটুকু মানে জানে বা এই সম্পর্কে তাদের ধারণা কতটুকু, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকদিন কাজ করেছি বিশেষ করে তারুণ্যের বাজেট নিয়ে এবং যুব বান্ধব বাজেট তৈরি করা, কিন্তু এখন আস্তে আস্তে সেই জায়গাগুলো আর আগের মতো নেই। আগে জেলা বাজেট নিয়ে একটা বড় কাজ হইতো এবং জেলায় জেলায় অনেক জেলায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন নামে একটা প্ল্যাটফর্মও ছিল, কিন্তু এবার বাজেটের সময় কিংবা গত এই কোভিডের টাইমে আমি তেমন কোনো আলোচনা আমার চোখ অন্তত পড়েনি। এবং বাজেটটা আগে তো সেন্ট্রালাইজ ছিল, এখন বলা হচ্ছিল যে এটা ইউনিয়ন ওয়ার্ড লেভেল থেকে, অর্থাৎ 2009 সালের স্থানীয় সরকারের আইন অনুযায়ী ওয়ার্ড সভা হবে, ওয়ার্ড সভার মাধ্যমে মানুষের চাহিদা উঠে আসবে, সেইটা ইউনিয়ন পরিষদে সমন্বয় করা হবে, সেটা জেলা পর্যায়ে আসবে, জেলা পর্যায় থেকে এটা জাতীয় পর্যায়ে একটা চাহিদা চলে যাবে। কিন্তু আসলে সেই প্রসেসের বা সেই প্রত্যাশা পূরণের কিংবা সেই ওয়ার্ড সভায় কিংবা সেই জেলা পর্যায়ের তরুণদের অংশগ্রহণ বাজেট প্রণয়নে, সেইখানে তো অংশগ্রহণ নাই। এবং বাস্তবায়নেও যেমন এই ধরেন বাদে প্রকল্প হলো, মেগা প্রকল্প,
কিন্তু তরুণরা দেখে শুধু মেগা প্রকল্পই হয়, কিন্তু বাঁধগুলো ভেঙে যায়, আবার তরুণরা তারা সেই বাঁধ নিজেদের তৈরি করতে হয়। যে কন্ট্রাক্টর সে হচ্ছে ওই আম্পানের বাঁধ সে ভেঙে গেল, সে টাকা তুলে নিল, মাঝখানে বাঁধ তৈরি করলো কারা? তরুণরা তৈরি করলো। এই হচ্ছে অবস্থা। তাইলে কোনো ওই যে শুদ্ধাচার বলেন কিংবা জবাবদিহিতার জায়গা বলেন, তরুণদের সে অংশগ্রহণটা আসলে নিশ্চিত করা যাচ্ছে না, কিন্তু এটা খুবই দরকার। কারণ এই যে আপনারা বলছেন শুদ্ধাচার কিংবা সুশাসন, এবং সরকার কিন্তু শুদ্ধাচার নীতি আছে, শুদ্ধাচার নিয়ে কথা বলা পাপ না, কিন্তু অপরাধ না, কিন্তু সেই কথা বলতে গেলে তো তখন তো সমস্যা হয়ে দাঁড়ায় যে কেন তরুণরা এটা নিয়ে কথা বলবে। তো আমার মনে হয় যে সরকারের যে যুব নীতি নামে একটা নীতি আছে 2017 সালে হলো, সেই নীতির অ্যাকশন প্ল্যানও নাই, সেই নীতি অনুযায়ী বাস্তবায়নও নাই। তাহলে সেই নীতি ধুয়ে তো আমাদের তরুণদের পানি খেলে হবে না। তো আমরা চাই আমাদের এই যে তারুণ্যের শক্তিকে, কারণ বর্তমান সরকারের একটা অঙ্গীকার আছে তারুণ্যের বাংলাদেশ হবে, তো সেই তারুণ্যের বাংলাদেশ গড়তে হলে এই বাজেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই আরো বেশি বেশি করে যেন তরুণরা বাজেট সম্পর্কে জানে, সম্পৃক্ত হয়, এবং বাজেট প্রণয়ন না বাজেট বাস্তবায়নেও তারা যেন ভূমিকা রাখতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, ধন্যবাদ সোহানুর রহমান। আমি জুবায়ের ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আহ, মানে জেলা উন্নয়ন ও গ্রাম পর্যায়ে যে বাজেটটা হয়েছে সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করছেন, বা বাস্তবায়ন করা যাবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমার মনে হয় এটা তো আজকের আলোচনা শুরু থেকেই বিষয়টা ছিল যে একটা বাজেট কতটুকু জনবান্ধব হলো বা কি বান্ধব হলো সেটাই আমরা দেখা, এবং এখন বাস্তবায়ন হচ্ছে কিনা। আমরা বিভিন্ন সময়, যেটা আগেও আমি বলেছি, যে আমাদের একটি বাজেট ক্যালেন্ডার আছে আমাদের দেশের, যে কিভাবে বাজেটটা প্রণয়ন হয় এবং সেই প্রণয়ন কাল থেকে শুরু করে কিভাবে এটা ভেটিং হয়, কিভাবে উন্নয়ন বাজেটটা হয়, রাজস্ব বাজেট কত হবে, স্টেক হোল্ডারদের সাথে অনেক আলোচনা হয়, সবার সাথে আলোচনা করে তারপরে ইভেন এই জুন মাসের 30 দিন পূর্বে স্থানীয় সরকারের মাধ্যমে মুক্ত বাজেট ঘোষণার জন্য একটি আইনও করা আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে, এবং ওই অনুযায়ী ওখানে হচ্ছেও। তো আমার মনে হয় কোনো জায়গায় ঘাটতি নাই প্রণয়নকালের ক্ষেত্রে অথবা সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু বাস্তবায়নের জায়গায় যেটা দেখেছি যে এই যে এখন বাজেটটা যেমন এখন আলোচনা হচ্ছে, 30শে জুনের মধ্যে এটা ফাইনাল হয়ে নতুন অর্থ বছর জুলাই থেকে আমাদের শুরু হবে। কিন্তু আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে না, মানে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে এই বাজেট যেতে যেতে অনেক সময় ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত হয়ে যায়। আমাদের নানান রকম সরকারি জটিলতা বা নিয়ম কানুনের কারণে এটা ওখানে পৌঁছাতে ডিসেম্বর জানুয়ারিতে হয়ে যায়। এটা হলো ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে। আমরা স্বাস্থ্য বাজেটের ক্ষেত্রে দেখেছি যে স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তরের আওতায় যেটা আছে সেটা হলো 6 মাস পরে যায়, একটা ডিসেম্বরে একটা ইয়েতে চাঙ্ক যায়, তারপর আবার 3 মাস পর পর যায়। মানে এটা হচ্ছে কাগুজে নিয়ম এবং নীতিমালা এখানে আছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেছে যে এই বাজেটটা মানে যেই অঙ্কটার কথা বলা হয়েছে ওই অঙ্ক তারা ওখানে পাচ্ছে না, এরপরে তো মানুষের হাতে পৌঁছানো। তো সব মিলিয়ে আমার মনে হয় এখনো এই বাস্তবায়নের জায়গায় আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। তবে সেই জায়গাটা আগে আরো খারাপ অবস্থা ছিল, যখন অন্তত মানে কিছুই আলোচনাও হতো না, কিন্তু এখন তো আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মানুষজন জানছে, সংবাদপত্র বা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমগুলো কথা বলছে, তাতে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আবার একই সাথে যারা একেবারে হার্ড টু রিচ এরিয়া, দুর্গম এরিয়াতে যারা থাকে, তাদের কাছে বাজেট এটা একটা কঠিন বাংলা। তো এইখানে তাদের বিষয় না, তাদের দরকার হচ্ছে যে সোহানুর রহমান বললেন বাদটা তাদের দরকার এই বন্যার সময়। ডক্টর হক যেটা বললেন যে এই সুশাসনের জন্য যে বৈদেশিক যেই সাহায্যগুলো আসে, সেখানেও বলা থাকে যে এটাকে ওই বান্ধব করবা, প্রপুর করবা, কিন্তু দেখা যায় যে এটা ওই বাস্তবায়নে যে সময় অনেক চলে যায় এবং এটা তখন হয় না। এই জায়গাগুলিতে আসলে জন অংশগ্রহণ এবং আরো বেশি বেশি আমাদের কথা বলতে হবে, তারপরেই আসলে বাস্তবায়ন হবে। এখনো আমরা ওই বাস্তবায়নের ওই জায়গায় পৌঁছাতে পারিনি। আমার মনে হয় এখানে জন অংশগ্রহণের বিকল্প নেই, এবং একই সাথে
এই কার্যক্রমগুলো হতে হবে মানুষ কেন্দ্রিক এবং প্রকল্প কেন্দ্রিক নয়। প্রকল্প মানুষের জন্য সেটা ঠিক আছে, কিন্তু ওই প্রান্তিক মানুষ কার জন্য কি লাগবে সেটা আনতে হবে। এবং সর্বশেষে যেই আইন প্রণেতা অথবা যেই সাংসদ যারা আছেন তাদেরকে আরো সোচ্চার হতে হবে যার যার এলাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জুবাইর ভাই। আমি মাহফুজ ভাইয়ের কাছে আসছিলাম, সেটা হচ্ছিল যে জুবাইর ভাই বললেন যে বাস্তবায়নের কথা আমরা বলছি, তো কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে? ধন্যবাদ। আমার মনে হয় যে একটা বড় আকারের যে একটা ঘাটতি, সেই ঘাটতির অর্থায়নটা ঠিক মতো করা যাবে কিনা সেটা একটা বড় অনিশ্চয়তার বিষয় আছে। যদি বৈদেশিক সাহায্য থেকে সেটা ঘাটতি অর্থায়নের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে বিশেষ করে যে ৮০,০০০ কোটি টাকার মতো আর কি, যে বৈদেশিক উৎস থেকে এই যে অর্থায়ন হবে এরকম একটা টার্গেট দেওয়া আছে বাজেটে। তো সেটা আসলে পূরণ করা যাবে কিনা, কারণ হলো যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে সব দেশেরই আসলে টাকা দরকার। বিশেষ করে আমাদের বড় বড় যে ডোনার, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা অন্যান্য যে আইডিবি, এগুলো তো প্রাতিষ্ঠানিক ডোনার। এটা ছাড়া যে কান্ট্রি টু কান্ট্রি, বিশেষ করে বাইলেটারাল যারা পার্টনার আছে ডেভেলপমেন্ট, চায়না সহ অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, জাপান, তো তারা কতটুকু দিতে পারবে, কারণ তাদের দেশেও কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে আছে এবং তারা আসলে কবে আবার ঘুরে দাঁড়াতে পারবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। তো এই অনিশ্চয়তা গুলো মাথায় রেখে যদি আমরা চিন্তা করি যে আসলে আমরা যতটুকু টাকা দরকার ততটুকু পাবো কিনা, তো সেটা কিন্তু একটা চাপ তৈরি করবে আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করার ক্ষেত্রে। মানে বিশেষ করে যে ব্যাংকিং সোর্স গুলো থেকে একটা বড় অঙ্কের একটা অর্থায়নের কথা বলা হয়েছে, তো তখন ব্যাংকগুলো কিন্তু ইতিমধ্যে একটা চাপের মধ্যে আছে। বিশেষ করে যে তহবিল সেটা বাস্তবায়ন করতে গিয়ে একটা চাপ, আর যে ব্যবসা বাণিজ্য কিছুটা সংকুচিত হয়েছে, মানে পুরো অর্থনীতি অনেকখানি সংকুচিত হয়েছে। যতটুকু আমাদের যে গ্রোথের টার্গেট ছিল সেই টার্গেট তো আমরা ফুলফিল করতে পারছি না। তো আমরা সেই ৯০ দশকের বা ২০০০-এর যে দশক, সেই দশকের শুরুর দিকে যে গ্রোথ টার্গেট ছিল, গ্রোথ যেগুলো হতো সেরকম একটা গ্রোথের মধ্যে আবার আমরা চলে গেছি। তো এই অবস্থায় কিন্তু আসলে ওই ব্যাংকগুলোর জন্য এই যে ঘাটতি অর্থায়ন সেটার ব্যবস্থা করা, সেটা কিন্তু একটু চাপের সৃষ্টি হবে আর্থিক খাতের জন্য। এটি একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সঞ্চয়পত্র থেকে যে ওটার মাধ্যমে যে অর্থায়ন, সে তাহলে কিন্তু সরকারের যে মোট দায় সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই দায়টা হবে জনগণের উপরেই, মানে পরবর্তী সময়টা চলে যাবে। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে এই যে আমাদের যে মেগা প্রজেক্ট সেটা বাস্তবায়ন করাটাও কিন্তু এখন একটা বড় রকমের যে চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে যে যখন আমরা এই যে অর্থায়নের ক্ষেত্রে একটা আনসার্টেনিটির মধ্যে থাকবো, তখন কিন্তু আমাদের যে বড় বড় প্রজেক্ট গুলো সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে সেটা কিন্তু একটা বড় বিষয়, একটা চিন্তার বিষয়। আর এটার পাশাপাশি আরো অনেক ছোট ছোট প্রজেক্ট আছে, ২ কোটি, ১০ কোটি, ২০ কোটি, ৫০ কোটি এরকম আছে, যেগুলো অজস্র প্রকল্প। এবং আমরা সারা বছর ধরে যে এই এডিপির মধ্যে নতুন নতুন প্রকল্পগুলো নিয়ে আসে, অনেক সময় হঠাৎ করে টাকা দরকার হয়। তো সেগুলো আমরা আসলে কোথেকে পাবো পুরো অর্থ বছর, সেটি একটা চিন্তার বিষয় আছে। আর আরেকটি বিষয় যেটা সেটা বলবো যে আসলে যে অন্যান্য যে সমস্ত খাতগুলো আছে, বিশেষ করে যে উন্নয়নের খাত, আমরা কিন্তু এখন এই কর্মসংস্থান ব্যবসায়ীগুলোকে চিন্তা করতে গিয়ে আমরা যে বিশেষ করে অন্যান্য যে সেক্টর গুলো ছিল, আমরা হঠাৎ করে দেখলাম যে গায়েবী আওয়াজের মতো পানির দাম বেড়ে গেছে। তো এই যে পানি স্যানিটেশন, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা অনিশ্চয়তা আছে যে আসলে এই জায়গাতে আসলে সেই কোয়ালিটি সার্ভিস সেগুলো পাবে কিনা। স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দটা কিন্তু আমরা সেই আগের চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এই যে সংশোধিত বাজেট যতটুকু আছে তার সাথে খুবই সামান্য টাকা অ্যাড হয়েছে আমাদের স্বাস্থ্য খাতে। শিক্ষা খাতেও কিন্তু আসলে এই যে যারা প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে একেবারে দুর্গম অঞ্চলে যেগুলো আছে, চর, হাওর, উপকূলীয় অঞ্চল, যারা হচ্ছে যে পাহাড়ি অঞ্চল, তাদের মধ্যে যে শিক্ষাটা পৌঁছে দেওয়া, বিশেষ করে এই যে আমরা এখন স্কুলে যেতে পারছি না, তো তাদেরকে আসলে স্ট্রিমের মধ্যে নিয়ে আসা, শহরের সাথে গ্রামের জন্য বিরাট বিরাট রকমের একটা ফারাক তৈরি না হয় এই শিক্ষার ক্ষেত্রে। যে মানব পুঁজি যে গঠন, সেই গঠনের প্রক্রিয়াটা যেন চরমভাবে ব্যাহত বা বাইফার্কেটেড না হয়, তো সেই জায়গাতে খেয়াল রাখা, তার জন্য স্পেশাল অ্যাটেনশন দেওয়া সেখানে। তো এই জায়গাগুলো কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জের জায়গা, যেগুলো আমরা আসলে দেখছি না এই মুহূর্তে, যে আমাদের চোখে পড়ছে না বা নীতি নির্ধারকরা সেভাবে দেখছেন না। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে একটা দেখার জায়গা আছে। আরেকটি বিষয় আমি বলবো যে আলোচনায় কিছুটা এসছে যে এই তামাক
থেকে কিন্তু আমরা একটা বড় রকমের রেভিনিউ পাই, যেটা বলা হয়ে থাকে যে একক যে রেভিনিউ, যেটা সরকার থেকে সবচেয়ে বড় খাত আসলে তামাক খাত। তো এখানে আমরা দেখলাম যে আসলে গত বেশ কয়েক বছর ধরে আমাদের জিডিপি যে মানে পার ক্যাপিটা জিডিপি যে হারে বাড়ছে, সেই হারে কিন্তু আসলে আমাদের এই যে এখানে কর বাড়ছে না। বিশেষ করে প্রায় ৮০% যে বিশেষ করে সিগারেটের কথা আমি বলবো যে যেটা হচ্ছে যে নিম্ন এবং মধ্যম স্তরের যে সিগারেট, তার উপরে যে কর, সেটা কিন্তু আসলে তেমন বাড়েনি আরকি এই যে আগামী অর্থ বছরের বাজেটে। আর যেটা একেবারে যে হাই এবং প্রিমিয়াম, সেই জায়গাতে সামান্য বেড়েছে 5% এর মতো। তো এইটা কিন্তু পুরো যে যে যুব সমাজ আরকি, বিশেষ করে তরুণ সমাজ, তাদেরকে যে এই সিগারেট খাওয়া সেই জায়গাতে আকৃষ্ট করবে। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো যে যারা রিক্সা চালক বা একদম নিম্ন আয়ের মানুষ, তারা কি করে, গ্র্যাজুয়েট করে বিড়ির থেকে সিগারেটের দিকে যায়। তো দেখা যাচ্ছে তাদের আয় বেড়ে যাচ্ছে, রিলেটিভ ইনকাম বেড়ে যাচ্ছে, কিন্তু যেহেতু ওই সিগারেটের দাম ওই জায়গাতে আছে, তার মানে সিগারেটের যে রিয়েল প্রাইস সেটা কিন্তু কমে যাচ্ছে। তো যার ফলে তারা গ্র্যাজুয়েট করছে যে আমি এখন সিগারেট খাই। তো এরকম এই কয়েক কোটি মানুষ, তারা কিন্তু আসলে এই যে ধূমপানের যে দুষ্টচক্র, এটার মধ্যে পড়ে কিন্তু তারা এই যে আমাদের যে ভিশন 2041, যেখানে আমরা সুস্থ জাতি নিয়ে আমরা যে উন্নয়নের পথে এগুবো, তো সেই জায়গাতে কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এবং এই জায়গাতে আমরা আশা করেছিলাম যে অন্তত জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে যে করোনার সময় যে আসলে এই যে তামাক ব্যবহার, তো সেইটা কিছুটা যদি রেস্ট্রেইনড হয়, যে যাতে করে যারা নিরুৎসাহিত হন এই যে তামাক ব্যবহারের ক্ষেত্রে, তো সেই জায়গাতে আশা করেছিলাম সেই রকম ভাবে আসলে কিন্তু যে যে আরব, সেই জায়গাতে আমরা তার প্রতিফলন দেখতে পাইনি। তো এই সমস্ত ছোট ছোট অনেক জায়গা আছে যেটা যে আমরা এই যে কর্মসংস্থান, শিল্প, এই বিষয়গুলো বা করোনার ধাক্কা যে মোকাবেলা করে অর্থনীতিকে আগের জায়গাতে নিয়ে আসা, যে রেজিলিয়েন্স এর কথা যেটা বলা হয়েছে আমাদের বাজেটের যে টাইটেল, সেখানে বলা হয়েছে। তো ওই যে উন্নয়নের যে জায়গাগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, তামাক বা এই যে পানি, স্যানিটেশন, এই জায়গাগুলো কিন্তু আমরা সেভাবে দেখছি না। বা এই যে গ্রাম শহরের মধ্যে যে ব্যাপক একটা ব্যবধান তৈরি হয়ে যেতে পারে করোনার কারণে, যেটা আমরা বিশেষ করে মানব উন্নয়নের ক্ষেত্রে, তো সেই জায়গাগুলো আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আরেকটা জায়গা আমি বলবো, একটা বড় চ্যালেঞ্জ, সেটা হলো যে এই যে গত বছর করোনা ছিল, কিন্তু একই সময়ে আমাদের আমফান ছিল। ওই সময় কিন্তু প্রলয়ঙ্করী একটা বন্যা হয়ে গেছে, ৩২টা জেলায় বন্যা হয়েছে। এই বছরে কিন্তু আমরা যে দুর্যোগগুলো দেখতে পাচ্ছি আসছে, দুর্যোগের মৌসুম, গত বছরে কিন্তু খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। এবং প্রথমে আমরা ধারণা করছিলাম যে আসলে এই খাদ্য উৎপাদনে আমরা মোটামুটি যেহেতু সম্পূর্ণ হচ্ছে, এই বছরে বোধহয় ওরকম হবে। কিন্তু আমরা শেষে গিয়ে দেখতে পেলাম যে এই যে সরকারি যে খাদ্য মজুদ, সেটা কিন্তু একেবারে গত ৭-৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। তার মানে কি আসলে কিন্তু ওই অভ্যন্তরীণ উৎস থেকে আমরা কিন্তু সেই খাদ্যটা মানে মজুত করতে পারিনি, মানে সরকার করতে পারেনি। যার ফলে এই যে আমাদের যে বিভিন্ন রকমের যে খাদ্য সহায়তা কর্মসূচি, নিরাপত্তা কর্মসূচিগুলোর মধ্যে, তো সেই জায়গায় কিন্তু অনেকখানি বাধাগ্রস্ত হয়েছে। এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ওই চ্যালেঞ্জ গুলোকে অ্যাড্রেস না করি, মানে আমরা কিন্তু ওইরকম ভাবে একদম খুব সুনির্দিষ্ট আসলে সরকারি বরাদ্দ বা নীতিগত নির্দেশনা এই আগামী বাজেটে দেখতে পাইনি। তো এটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আবার কিন্তু এই গত বছরের মতো আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাব, যে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। তো এই সমস্ত অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো আসলে ওইরকম ভাবে টাচ করা হয়নি এই আগামী অর্থ বছরের বাজেটে। তো সেগুলো এখন আমাদের সময় আছে, বেশ অনেকখানি সময় আছে, যেহেতু আজকে ৮ তারিখ, তো এই বাজেট আলোচনা চলবে সংসদে। তো আমি মনে করি যে এই ইউনাইটেড নিউজের মাধ্যমে হয়তো আমরা নীতি নির্ধারকদের কাছে পৌঁছতে পারবো এই মেসেজ গুলো নিয়ে, যাতে করে এই যে আলোচনাগুলো আসলে সংসদে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে যে ফাইনালি যে বাজেটটা হবে, সেই বাজেটের মধ্যে এই বিষয়গুলো হয়তো উঠে আসবে। ধন্যবাদ। মাহফুজ ভাই, আমি আরেকটা বিষয় আপনার সাথে একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তামাকের কথা আপনি বললেন যে তামাকের উপর যে কর আরোপ করা হয়েছে, মানে এই বিষয়টাকে একটু যদি বলেন যে এটা কতটুকু যুক্তিসঙ্গত। হ্যাঁ, তো এটা যেটা বলছিলাম যে আসলে এই সিগারেটটা সবচাইতে বড় খাত, যেটা তামাকের অর্থনীতি, পুরো অর্থনীতির মধ্যে সবচাইতে বড় অংশ জুড়ে থাকে হচ্ছে এই সিগারেট। এবং সেই সিগারেটের যারা ব্যবহার করে, তাদের মধ্যে ৮০% হলো এই যারা নিম্ন স্তর এবং যে মধ্যম স্তরের যে টিয়ারের যে সিগারেট, সেই সিগারেটের তারা ব্যবহারকারী। কিন্তু সেই জায়গাতে দাম বাড়ানো হয়নি। তো এটা না হওয়ার কারণে যেহেতু আমাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটা বেড়ে গেছে, এই কারণে ওই জিনিসগুলো কিন্তু সস্তা হয়েছে তুলনামূলকভাবে। যার ফলে অনেক দরিদ্র মানুষ কিন্তু গ্র্যাজুয়েট করবে এই সামনের দিনগুলোতে, যে তারা বিড়ি ছেড়ে সিগারেট খাওয়া শুরু করবে। আবার অনেক তরুণ যারা হচ্ছে আমাদের যে ডেমোক্রেটিক ডিভিডেন্ডের মাধ্যমে তারা যে কর্মসূচিতে আসার কথা, এবং তারা যে আমাদের যে প্রবৃদ্ধির যে
একটা টার্গেট আছে যে প্রায় ডাবল ডিজিটে আমরা চলে যাব। তো সেই জায়গাতে তারা সুস্থভাবে অংশগ্রহণ করবেন এবং জনস্বাস্থ্যের যে বড় একটা ঝুঁকি আছে যে কোভিড মোকাবেলার ক্ষেত্রে আসলে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং এই তামাক একটা বড় ঝুঁকি। তো সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে কর কাঠামো যেটি কর প্রস্তাব যেটা করা হয়েছে, সেই জায়গাতে কিন্তু আসলে এই যে তামাকের ব্যবহারকে অনেকটা উৎসাহিত করা হয়েছে পরোক্ষভাবে। এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে জর্দা, গুল বা অন্যান্য যে সমস্ত নন স্মোক টোবাকো, সেই টোবাকোর জায়গাগুলোতেও কিন্তু আমরা অত মানে খুব দৃশ্যমান যে খুব উল্লেখযোগ্য হারে যে করের প্রস্তাব সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই কারণে কিন্তু জনস্বাস্থ্য একটা বড় রকমের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আর বিশেষ করে যে দরিদ্র যে জনগোষ্ঠী তাদের প্রায় অর্ধেক তারা কিন্তু এই তামাক ব্যবহারজনিত যে বিভিন্ন রকমের যে অসুখ-বিসুখ তার মধ্যে ঝুঁকিতে থাকেন এবং তাদের যে রিয়াল ইনকাম সেটা কমে যায়। তো এই কারণেই কিন্তু আমাদের যে অর্থনৈতিক সার্বিক ক্ষতি এই তামাক ব্যবহারের যে কারণে সেই ক্ষতিটা কিন্তু যে কর প্রস্তাব যেটা করা হয়েছে সেটার কারণে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এটার কারণে কিন্তু আগামী অর্থ বছরের যে বাজেট সেখানে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি যে তামাক যে শিল্প সেই শিল্পটাকে অনেকটা ফেভার করা হচ্ছে। কিন্তু উল্টো দিকে যে জনস্বাস্থ্য সেটাকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। বিশেষ করে আমাদের করোনা যে দ্বিতীয় যে ধাক্কা সেটা মোকাবেলার ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় প্রস্তুতি দরকার ছিল, বিশেষ করে যে তামাকের উপরে অতিরিক্ত কর চাপিয়ে এবং সেখান থেকে রাজস্ব আসতে পারতো এবং জনস্বাস্থ্যের যে ঝুঁকি সেটা কমতে পারতো। তো সেই জায়গাতে আমরা কিছুটা পিছিয়ে গেছি বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি একটু এই বিষয়ে আবার জুবায়ের ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে জুবায়ের ভাই আপনি যদি আমার সাথে শেয়ার করতেন, কারণ ডট তামাক নিয়ে কাজ করছে এবং জাতীয় তামাক নীতিতে অনেক একটা ভালো অবদান রাখার চেষ্টা করছে এবং পাশাপাশি আপনারা পানি, স্যানিটেশন, হাইজিন নিয়ে কাজ করছেন। তো আমি এই ২ টা প্রশ্নকে একসাথে রিলেট করে বলছি। আপনি যদি তামাকের বিষয়টি এবং যে বাজেটে পানি, স্যানিটেশন, হাইজিন খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এটা কতটুকু যথেষ্ট, এই ২ টা প্রশ্ন একসাথে আপনার সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ ভাই। আসলে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে আমাদের বিভিন্ন যেখানে সমাজের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যেখানেই দরকার ওখানেই আমরা কাজ করার চেষ্টা করি। তো সেটা অবশ্যই কিছু প্রকল্পের মাধ্যমে, যেমন তামাক একটি বড় সমস্যা, সেটা ধোঁয়া তামাক হোক অথবা অধোঁয়া বিষয়ক তামাক হোক। তো এই জায়গাটায় আমরা নতুন ভাবে দেখার চেষ্টা করছি। তো সেখানে একটু অল্টারনেটিভলি আমরা আমরা এখানে দেখেছি যে আসলে বিষয়টা শুধু কর বাড়ালেই যে এখানে এটা কমে যাবে সেটা একটা দিক, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের এই 2006 সালে বা আমরা যখন স্বাস্থ্য নিয়ে কাজ করছিলাম তখন থেকে দেখেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুটো বিষয় নিয়ে কথা বলতেছিল। একটা হলো এই তামাক ব্যবহার কমাতে হবে উন্নয়নশীল দেশে, আর আরেকটা হচ্ছে চিনি খাওয়া মানে মিষ্টি বা চকলেট, এই দুটো বিষয় কমাতে হবে। কারণ নন কমিউনিকেবল ডিজিজ মানে তখন তারা প্রক্ষেপণ করেছিল যে অনেক বেড়ে যাবে। এখন এই সময়টা আমরা এসে পেয়েছি যে আসলে আমাদের তামাকজনিত কারণে অনেক লোক মারা যাচ্ছেন এবং মরবিডিটি যেগুলো আছে নানান রোগ তাদের মধ্যে হচ্ছে, এবং সাথে সাথে আমাদের বাজেটের একটি বিরাট খরচ এই তামাক সেবীদের স্বাস্থ্য সেবা চলে যাচ্ছে। কিন্তু একই সাথে আমরা দেখেছি যে ওই যে বিভিন্ন রিপোর্টে এসছে যে 22,000 কোটি টাকার মতো আমরা কর পাচ্ছি বা সরকার পাচ্ছে, কিন্তু খরচ হয়ে যাচ্ছে প্রায় 30,000 কোটি টাকা। কিন্তু আসলে বড় সমস্যা হচ্ছে কি যে আসলে এখানে পলিটিক্যাল কমিটমেন্ট এবং এই পলিটিক্যাল কমিটমেন্টের সাথে যে এই পলিটিক্যাল ইকোনমিটা কাজ করে, এই জায়গাটায় আমরা দেখেছি যে অনেক ধরনের সমস্যা। আমরা যারা কি বলে অ্যাক্টিভিস্ট বা কথা বলার বা যেটা সেটা আমরা বলে যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এখানে কোনো একটা জায়গায় কি যেন একটা গ্যাপ রয়ে গেছে। না হয় এটা কোনো একটা শলাকা, প্রতি শলাকার জন্য দেখেছি যে প্রায় 80% ওখানে কর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে তো কমছে না। হ্যাঁ, কিন্তু যারা বহুজাতিক কোম্পানি বা যারা উৎপাদনকারী তারা কিন্তু ঠিকই এর মধ্যে দিয়ে লাভ বের করে নিচ্ছে। আমার মনে হয় এই জায়গাটায় প্রয়োজন হচ্ছে যারা নীতি নির্ধারক, বিশেষ করে ল মেকার, ওনারা আসলেই ল মেকার হতে হবে। হ্যাঁ, এখানে ওনারা যদি ওই যে যেটা এবার চলে আসছে যে বাজেট ব্যবসা বান্ধব,
হ্যাঁ, এটা একটি বেশ ভয়ঙ্কর বিষয়। বাজেট হতে হবে জন মানে জনগণ বান্ধব, জনবান্ধব। এই জায়গাটায় আসলে সরকারও নানামুখী চাপের মধ্যে আছে। বিভিন্ন সময় বিভিন্নটা দিক থেকে চাপ আসে, সেই জায়গায় এটা অসুবিধা। আর দ্বিতীয়ত যেটা ওই যে পানি স্যানিটেশনের যে কথা, এটাও আমাদের ওই সামাজিক দায়বদ্ধতার পক্ষ থেকে আমরা কাজ করছি, আরো অনেক প্রতিষ্ঠানই কাজ করছে। কিন্তু এই জায়গাটায় আমরা দেখেছি যে ওই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যেই লক্ষ্য নির্ধারণ করা আছে সেই অনুযায়ী আমরা এখনো অনেক পিছিয়ে আছি। 47.8% মানুষ মানে যেটা পানযোগ্য খাবার এসডিজির ডেফিনেশন অনুযায়ী সেটাতে আমরা কাভারেজ পেয়েছি। 42.8% হচ্ছে স্যানিটেশন, অর্থাৎ প্রায় অর্ধেকের কম আমরা কাভারেজে এনেছি। তো এই জায়গাগুলোতে আমরা আরো বাড়াতে হবে, কারণ আমরা এই যে করোনা মোকাবেলায় যে স্বাস্থ্যবিধির কথা বলছি এটা খুবই জরুরি। 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। পানি পাবে কোথায়? ঢাকা শহরে বা অন্যান্য শহরে যারা আছে, আমরা না হয় কল খুললেই পানি পাচ্ছি, কিন্তু দেশের অন্যান্য জায়গায় ওনারা তো চাপ কল দিয়ে চেপে চেপে পানি আনতে হবে। দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকায় পুকুরের পানি এখনো পান করা হচ্ছে, যেটা আমাদের আমি জানি না সভ্য জাতি হিসাবে আমরা এখনো এটা কিভাবে এলাও করছি। এখানে আমাদের বাজেট বরাদ্দ নেই, কেন ওই অঞ্চলকে একসাথে একটি বড় বরাদ্দ দিয়ে ওখানের যেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অথবা সরকারের যেই প্রতিষ্ঠান আছে যারা এই ব্যাপারে মানে দায়িত্বশীল, তারা এটা করতে পারবে না। এবার আমরা শুনেছি যে একটা হিসাব করে দেখা গেছে যে 12,000 কোটি টাকা আমাদের বাজেট দরকার, 12,000 সামথিং। 12,000 কোটি টাকা, অথচ আমরা কালো টাকা সাদা করে ফেলছি। বিশাল একটা অনেক টাকা আমরা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু এই জনগণের বেসিক হিউম্যান রাইটস, যেটা 2010 সালে পানি এবং স্যানিটেশনকে হিউম্যান রাইটস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই জায়গায় আমরা বরাদ্দ দিতে পারছি না। তো এই জায়গাগুলো আসলে আমাদের দেখা উচিত, এবং এই জায়গাগুলো কোনো কিছু চিন্তা না করেই, যে কি পেলাম কি দিলাম সেটা চিন্তা না করে, আমার মনে হয় এই বেসিক জায়গাগুলোতে আমার মনে হয় বরাদ্দ বাড়িয়ে এটার কার্যকরী একটি সুফল নিয়ে আসা উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জুবাইর ভাই। আসলে যেটা আপনি বললেন যে আসলে যেটা বেসিক বিষয়, সেই বেসিক বিষয়ে আমাদেরকে আসলে নজর দেওয়া উচিত। আমি বেসিক বিষয়ের মধ্যে একটা বড় বিষয়, সেটা হচ্ছে শিক্ষা খাত। শিক্ষা খাতে এবারে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ৭১,৯৫৩ কোটি টাকা, যা জাতীয় বাজেটের মাত্র ১১.৯২%। জাতীয় আয়ের বা জিডিপি হিসাবে তা ২.০৮%। আসলে বড় বাজেটে সীমিত একটা বরাদ্দ, এটা কতটুকু যুক্তিযুক্ত? এই বাজেটে শিক্ষা খাতের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা সম্ভব? এটা নিয়ে আমি জানতে চাচ্ছি হামিদুল স্যারের কাছে। ধন্যবাদ। আপনি যে তথ্যটি দিলেন, এখানে আবারও সেই আশঙ্কাটা থেকে যাচ্ছে, যদি এই ৭১,০০০ কোটি টাকা ওই ঘাটতির আওতাভুক্ত হয়ে যায়, তাহলে এখানে আরো কাটছাট হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সরকারের দীর্ঘদিনের অঙ্গীকার হচ্ছে প্রথমেই প্রাথমিক শিক্ষায় সকল স্কুল যাওয়ার বয়সী ছেলে মেয়েদেরকে নিশ্চিত করা, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এখনো বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে স্কুল নাই। সরকার আবার একটি নীতিমালা গ্রহণ করেছেন যে সরকার নিজেই স্কুল তৈরি করবে। বেসরকারি উদ্যোগে বা ব্যক্তিগত উদ্যোগে আগে যেসব স্কুল প্রতিষ্ঠা হয়েছে সেটা এখন থেমে আছে, এবং সরকার কিছুটা বরাদ্দ দিয়েছিলেন যে যদি কোনো এলাকায় স্কুল না থাকে, তাহলে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি 1 বিঘা জমি দান করেন, তাহলে সেখানে সরকার একটা স্কুল প্রতিষ্ঠা করে দেবে। আমার জেলা টাঙ্গাইল, আমি খোঁজ নিয়ে জেনেছি, কারণ আমাদের একটা উদ্যোগ হয়েছিল। ওনারা বললেন যে ৫% ওই বরাদ্দের টাকা খাটানো যায়নি। আবারও আপনার এখানে সুশাসনের প্রসঙ্গটি এখানে আছে।
এবার আসুন অন্যান্য সামাজিক বেষ্টনীতে অন্যান্য ক্ষেত্রের পরিসর বাড়ানো হয়েছে, কিন্তু সরকারের একটি খুবই সফল কর্মসূচি এবং অঙ্গীকার, এটা বালিকাদের উচ্চশিক্ষায় সরকার নানান ধরনের সহযোগিতা দিয়ে থাকে। সেই পরিসরটি বেড়েছে কিনা এটা আমার নজরে আসেনি। তাহলে বরাদ্দ, এখানে বলাই যায় যে বরাদ্দ খুবই অপ্রতুল, বরাদ্দ বাড়ানো হয়নি। এবার আসি আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে। বাংলাদেশে আমরা মরণপণ গণতান্ত্রিক আন্দোলন করেছি পাকিস্তান আমলে একটি, এবং মরণপণ মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আদর্শ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে, একটি শিক্ষিত বাঙালি জাতি প্রতিষ্ঠিত হবে এই দেশে। তাহলে আমরা সবসময় বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ বাজেট প্রক্রিয়ায় পরিকল্পনায় দেখা যায় যে শিক্ষা খাতটি অবহেলিত এবং খুবই বিশৃঙ্খল শিক্ষা খাত। সেদিক থেকে বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে, যেটাকে সরকার একটি আইন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া, এবং সেই আইনে বলা আছে এগুলো হচ্ছে অলাভজনক। অলাভজনক হওয়া সত্ত্বেও অনেক ব্যবসায়ীরা, অনেক সমাজসেবীরা, অনেক শিক্ষাবিদরা তাদের সামর্থ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এখন এই বিদ্যালয়গুলোর সংখ্যা যে খুব বেশি তা নয়, তারপরেও এইখানে যে একটি দর্শন কাজ করে, আমরা উন্নয়ন গবেষণা করতে গিয়ে বা উন্নয়ন বিষয় অধ্যয়ন করতে গিয়ে একটি বিষয় বলার চেষ্টা করি যে কোনো উন্নয়নের একটি দর্শন থাকতে হবে, এবং সেই দর্শনকে কার্যকরী করার জন্য কাঠামো তৈরি হবে, উন্নয়ন কাঠামো তৈরি হবে, যে আমি কোন খাত বিভাজন করবে কি। হয়তো বঙ্গবন্ধুর স্বাধীনতার পরেও যত বক্তব্য আমরা দেখেছি, একটা ফিলসফি সেখানে কাজ করেছে, কিন্তু বাংলাদেশের এবারের যে বাজেট, সেখানে তো দর্শন নাই, বরং যে দর্শনকে অনুসরণ করে ব্যক্তি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান করেছে, সেখানেও একটি বিপর্যয় আনার প্রস্তাব এই বাজেটে করা হয়েছে। বিপর্যয়টা কিরকম আমি ব্যাখ্যাটা এইভাবে করতে চাই, যেটা সোহানুর নানানভাবে বলার চেষ্টা করেছে, যে তরুণরা তার উন্নয়ন তার নিজের উদ্যোগে করে, তরুণদের জন্য কেউ কোনো কিছু প্রাতিষ্ঠানিকভাবে করে দেয় না। এখন ধরুন একটা বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একজন তরুণ সে ইনভেস্ট করে 4 বছরের জন্য। সেই ইনভেস্টমেন্টটা কি জন্য? একটা কলেজ বিল্ডিং থাকবে বা কাঠামো থাকবে, সেখানে শিক্ষক থাকবেন, সেখানে লাইব্রেরি থাকবে, সেখানে ল্যাবরেটরি থাকবে, এবং যারা দরিদ্র অথচ মেধাবী, তারা পড়তে চায়, অথবা ক্ষুদ্র নিগোষ্ঠীর যুবকরা, তারা তরুণীরা তারা পড়তে চায়, তাদেরকেও তারা স্কলারশিপ দেওয়ার জন্য ইনভেস্ট করছে। তাহলে এই যে 4 বছরের জন্য একজন তরুণ ইনভেস্ট করে তাকে শিক্ষিত দক্ষ তরুণ হিসেবে জাতির জন্য তৈরি করছে, সেইখানে সরকার বললেন এই তরুণ তোমাকে এখন ট্যাক্স দিতে হবে, 15 তুমি যা ইনভেস্ট করছো তার বিপরীতে আমাকে শতকরা 15 ভাগ ট্যাক্স দিতে হবে। তাহলে ওই তরুণ কি করবে? হয় এটার প্রতিবাদ করবে, অথবা সে পড়াশোনা ছেড়ে দেবে। তাহলে জাতিকে পঙ্গু করার জন্য এই ধরনের কৌশল এর চাইতে যুক্তিযুক্ত বা যুৎসই কৌশল আর হতে পারে না। এখন বাংলাদেশের কোনো আইনেই নাই, ব্যবসায়ীরাও যখন ইনভেস্ট করে তাদেরকে ওটাকে আমি টার্মটা আপনি বলতে পারবেন, যেমন ধরুন 3 বছর তাকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়, যে 3 বছর আপনাকে লোন শোধ করতে হবে না, সুদ দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, কিছুই দিতে হবে না। মিনিং গ্লোবালি ইন্টারন্যাশনালি কোথাও
ইনভেস্টমেন্টের এগেইনস্টে কোনো ট্যাক্সেশন হয় না, কিন্তু সরকার বললেন প্রাইভেট কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স দিতে হবে। কাকে ট্যাক্স দিতে হবে? ওই তরুণ তরুণীকে, ওই ইয়ুথদেরকে, যারা নিজেদের শিক্ষিত মানুষ হিসেবে, কারিগর হিসেবে তৈরি করার জন্য ইনভেস্ট করছে। তাহলে শিক্ষা খাতের এবারের বাজেটটা হচ্ছে খুবই এলোমেলো। এর পিছনে কোনো ধরনের চিন্তা ভাবনা করা হয়নি, কোনো খরচ নাই। শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে এবং একজন নেত্রী হিসেবে তার যে অঙ্গীকার শিশু শিক্ষার জন্য, ফিমেল দের উচ্চশিক্ষার জন্য, সেই জন্যই বরাদ্দটা ওখানে ঠিক মতো রাখা হয়েছে। আর বাকি যে বরাদ্দগুলো রাখা হয়েছে সেগুলো জাস্ট একটা গতানুগতিক বরাদ্দ, সেখানে কোনো ধরনের চিন্তা নাই। এবং আমার আবারও আশঙ্কা যে এই যে 2,14,861 কোটি টাকার ঘাটতি, এই ঘাটতির দ্বারা আক্রান্ত হবে শিক্ষা খাত। এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের বাজেট কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের বাজেট হচ্ছে 869 কোটি টাকা। এই টাকাটা কে দেবে? আমি দিচ্ছি, আমার ট্যাক্সের টাকা এটা। সরকার বলবেন আমি দিচ্ছি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে, সমস্ত কিছুকে সরকার বহন করবে, আর বেসরকারি উদ্যোগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েই 5 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে। এই 5 লক্ষ ছেলে মেয়ে ইনভেস্ট করছে 4 বছরের জন্য কমপক্ষে 400,000 কোটি টাকা। সরকার কি এই বিনিয়োগকে সম্পূর্ণরূপে অবহেলা করবেন, অবজ্ঞা করবেন? এটা আমি বিশ্ববিদ্যালয় হিসাব দেখলাম। অনুরূপ বেসরকারি উদ্যোগে যে কলেজ হয়েছে একই অবস্থা, বেসরকারি উদ্যোগে যে স্কুল হয়েছে একই অবস্থা। সরকারের উচিত হলো ব্যবসায়ীদের মতন এদেরকেও প্রণোদনা দেওয়া, এদেরকেও অর্থ দেওয়া, এখানেও বিনিয়োগ করা। হতে পারে আপনি 30% করেন। আপনাকে একটা তথ্য শুধু দেই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অন এন অ্যাভারেজ 15 থেকে 16% তাদের টোটাল যে আয় আসে বা ইনভেস্টমেন্ট আসে তার থেকে স্কলারশিপ দেয় ছেলে মেয়েদেরকে। সরকার তো এখানে একটি টাকাও দেন। এটা এই 5 লাখ ছেলে মেয়ে দিচ্ছে। আর পরের দিকে আমি আসি যে আমরা বলি কোয়ালিটি এডুকেশন। জুবায়ের হাসান সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলস প্রসঙ্গে এনেছেন। কোয়ালিটি এডুকেশনের আলটিমেট ফলটা কোথায় দাঁড়ায়? দারিদ্র্য বিমোচনে কি কাজ করতে হবে, ক্ষুধা নিবারণের জন্য কি কাজ করতে হবে, পানি স্বাস্থ্য সেবা করানোর জন্য কি কাজ করতে হবে, সবকিছুর পিছনেই ভূমিকা রাখে মানসম্মত শিক্ষা। এই মানসম্মত শিক্ষার জন্য শিক্ষা খাতকে অবজ্ঞা করে কোনো দিনও আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যেসব আদর্শ তৈরি হয়েছে, বঙ্গবন্ধুর যে এটাকে কি বলা যায়, পরামর্শ, যে আদর্শ নির্দেশনা আমরা চেয়েছি, সরকার বলেন যে আমরা তার আদর্শ করি, কিন্তু কার্যত তার বিপরীতে আমরা ভূমিকা পালন করছি। এবং এই ভূমিকা যদি এইভাবে চলতে থাকে, আমার আশঙ্কা শিক্ষা খাতের উন্নয়ন ঘটবে না। এবং সরকারকে মনে করি যে যেহেতু বাজেট ঘোষণার পর সুযোগ থাকে সংশোধন করার, আমাদের আকুল আবেদন থাকবে যেসব বিশৃঙ্খল বরাদ্দগুলো রয়েছে সেগুলো শৃঙ্খলিত করা এবং সরকারের ঘোষিত আইনের বিপরীত, আইনের বিপক্ষ অবস্থান ধারণ করে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সংশোধন আনা। তাহলে শিক্ষা খাতের বিকাশ মনে করি, আমি বিশ্বাস করি ঘটবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আসলে আমরা অনেকটা সময় পার করেছি এবং বাজেট নিয়ে অনেক আলোচনা এবং অনেক নির্দেশনায় ছাড়া ভাবে হোক এসছে। আমি সুনির্দিষ্টভাবে যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে আমাদের আগামী 30 জুনের মধ্যে যে বাজেট পাস হবে সংসদে, আমাদের জাতীয় সংসদে,
সেই জায়গায় বাজেট পাস হওয়ার আগে আমাদের যে আমরা এখানে বসে আছি, আমরা যারা আছি প্রত্যেকে যদি ১ মিনিট করে তাদের যে সুপারিশমালা ১ মিনিট বরাদ্দ সবার জন্য, যেহেতু রাত অনেক হয়েছে। দুঃখিত, আমি সেই সময়টা সবার কাছ থেকে নিয়ে নিচ্ছি মাত্র ১ মিনিটের কথা বলে। আমি যেহেতু শিক্ষা খাত নিয়ে বলছিলাম, আমি কি একটু আমার টাইম বলতে পারি? না স্যার, একটু আমাকে সরি। পরে বলতে দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে। একসাথেই আসি, মানে আমরা একটা ক্রোনোলজি মেনটেন করি আসলে। সেই জায়গা থেকে সরি স্যার আপনাকে বিরক্ত করার জন্য। আসলে যে বিষয়টা আমি বলছি, ১ মিনিট করে যদি একটু সুপারিশ, মানে সুনির্দিষ্ট সুপারিশ আমি জানতে চাচ্ছি সবার কাছে। তার মধ্যে আমি মাহফুজ ভাইয়ের কাছে ১ম এ জানতে চাচ্ছি যে মাহফুজ ভাই, আপনি আপনার জায়গা থেকে যদি বলেন যে সুনির্দিষ্ট কি সুপারিশ আপনি দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে ওই বিশেষ করে যে এ শিক্ষা খাত, সেই জায়গাতে আমাদের এই যে একটা ওয়াইডেনিং রুরাল আরবান ডিভাইড, তো এই জায়গাকে অ্যাড্রেস করার জন্য অন্তত কিছু হলেও বাজেট বক্তৃতার মধ্যে আরকি, যে মাননীয় অর্থমন্ত্রী যেটা শেষ দিকে দিবেন, তো সেই জায়গাতে যদি কিছু অন্তত গাইডলাইন উনি তৈরি করে দেন, বা বলে দেন আরকি যে এইভাবে হতে পারে আরকি, ওটাকে গ্যাপটাকে পূরণ করা। স্বাস্থ্য খাতের ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে টাকা নয়, টিকাটাই বড় চিন্তার বিষয়। তো ওই জায়গাতে আরকি যে কতটা দ্রুত সম্ভব আরকি টিকা এনে ৭০-৮০% মানুষকে টিকার মধ্যে নিয়ে আসা, সেটি একটা বিষয়। যেমন তেমনিভাবে আসলে এই যে এখানকার যে বাজেট, বিশেষ করে যে স্বাস্থ্য খাতের বাজেট, সেটাকে আরেকটুখানি বুস্ট আপ করা যায় কিনা, এটা একটু চিন্তা করা যায়। আরো ১-২ হাজার কোটি টাকা যদি এক্সট্রা দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে একেবারে গ্রাম পর্যায়ে যে অবকাঠামো তৈরি করা, বা উপজেলা পর্যায়ে বিশেষ করে যে আইসিইউ এবং অন্যান্য যে জরুরি স্বাস্থ্যসেবা, সেটার একটা ব্যবস্থা করা যাবে। শিক্ষা স্বাস্থ্য এটা ছাড়া যে সামাজিক নিরাপত্তা, সেটা অনেক বড়, কিন্তু এটার জন্য আসলে একটা প্রাতিষ্ঠানিক রেশনিং এর কথা চিন্তা করা যায় কিনা। বিশেষ করে যারা হচ্ছে যে আমাদের যে ইনফর্মাল সেক্টর, সেখানে অনেক অনেক কর্মী নিয়োজিত। তারপরে যে যারা একেবারে নিম্ন আয়ের যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত কর্মী আছেন, যারা বেসরকারি খাতে আছেন, তাদের জন্য এই স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করার ব্যবস্থা যদি করা যায়, অল্প সময়ের জন্য হলো, আগামী কয়েক মাসের জন্য, তাহলে সেই ক্ষেত্রে অন্তত তাদের যে প্রকৃত আয়, সেটা কিছুটা বেড়ে যাবে। এটা ছাড়া আমার মনে হয় যে সার্বিকভাবে যে সুশাসন, বিশেষ করে যে আয়ের ক্ষেত্রে যে সুশাসন, মানে এনবিআর এর যে আয়, তো সেই জায়গাতে তাদের জন্য যদি একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জন্য যদি একটা ডিরেকশন আসে, যে আগামী ৫ বছরের জন্য তারা আসলে কিভাবে প্ল্যান করবে, অটোমেশন এবং পুরো ট্রান্সপারেন্সি এই রেভিনিউ সেক্টরে, তো সেই জায়গাতে একটুখানি একটা নীতিগত নির্দেশনার সুযোগ আছে। আরেকটি ফাইনালি যেটা বলবো, যে সেটা হলো যে তামাক করের ক্ষেত্রে অন্তত কিছু রিভিশন যদি নিয়ে আসা যায়, এক্ষেত্রে বিশেষ করে সিগারেটের নিম্ন এবং মধ্যম স্তরের যে সিগারেট, তো সেই জায়গাতে যদি করের ক্ষেত্রে কিছুটা চিন্তা করা যায় এবং তার দাম বিশেষ করে যে বাড়ানো, তো সেটার ব্যবস্থা যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে যারা তরুণ সম্প্রদায়, তারা আসলে এই যে তামাকের ব্যবহার, সেটাতে নিয়ে উৎসাহিত হবে। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি এবার জানতে চাচ্ছি, ১ মিনিটের সময় একটু বরাদ্দ করেই দেওয়া হচ্ছে। সেটা হলো সোহানুর রহমানের কাছে, যেহেতু যুবদের বিষয়টা অনেক বলা হচ্ছে, সেই জায়গা থেকে আপনার কিছু মন্তব্য। জি, অসংখ্য ধন্যবাদ। এবং যুবদের নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হলো। তো আমার জায়গা থাকবে যে একবার শিক্ষায় কিন্তু ভ্যাট দেওয়া হয়েছিল, তো তরুণদেরকে রাস্তায় নামতে হয়েছিল। তো আমরা এই কোভিড এর মধ্যে আমরা রাস্তায় নামতে চাই না। তো সেই উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষায় ভ্যাট, কারণ দিন শেষে এটা শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে না, এই শিক্ষার ভ্যাটকে ছাত্রছাত্রীদেরকেই বহন করতে হবে। এবং অনেকের উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাবে, এবং কোভিড অনেক উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। এবং বড় একটা মানে গোষ্ঠী, যারা আমাদের পিছিয়ে পড়া গোষ্ঠী, তারা সাইক্লোন আমফানে আক্রান্ত হয়েছে, সাইক্লোন ইয়াসে আক্রান্ত হয়েছে, তো তাদের যেন শিক্ষা নিশ্চিত করা যায়, এর জন্য সরকারের বিশেষ উদ্যোগ নিতে হবে। এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের যে যুব মন্ত্রণালয়ের বাজেটটা আমরা বৃদ্ধি যদি করা যায়, তাহলে হচ্ছে আমাদের এগুলো কাজে আসবে। তো এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে তরুণদের কিছুটা হলেও এবারের বাজেটে আমাদের প্রত্যাশা পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সোহানুর। বাজেট ২০২১-২০২২ পরবর্তী আলোচনার এবারে অংশে আমি ১ মিনিট সময় নির্ধারণ করে সালমা আপাকে বলবো যে আপনার সুপারিশ যদি একটু আমাদেরকে দিতেন। কারিগরি ত্রুটির কারণে সালমা আপা একটু শুনতে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি বলুন। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে
সালমা আপা আনএমপ্লয়মেন্ট ব্যবস্থা চালু করা, হ্যাঁ, জি। আনএমপ্লয়মেন্ট বীমার ব্যবস্থা চালু করা, এবং আরেকটা বলবো যে স্বাস্থ্য খাতে হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা। এটা জনগণের টাকাই তারা এই ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা করবেন, এবং কিছু প্রণোদনা আমাদের দরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, কারণ এখানে অনেকেই চাকরি হারিয়েছেন, তাদের জীবিকা হারিয়েছেন, তাদের জন্য ইমিডিয়েটলি কিছু আর্থিক সহযোগিতা দরকার, সেটা করার কথা বলবো। আর ঋণের যে সুবিধাগুলো আছে, ঋণ সুবিধায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদাভাবে সুদের ব্যবস্থা করা, মানে সুদবিহীন ঋণের ব্যবস্থা করা। ধন্যবাদ। সালমা আপা, আমি একটু প্রথম দিকে আপনি হয়তো একটা কথা বলেছেন যেটা কারিগরি ত্রুটির কারণে আমরা শুনতে পাইনি, সেটা কি আপনি ঋণের কথা বলেছেন? আমি শেষে বলেছি ঋণের কথা, আর যে প্রথম ঋণ যেটা সুবিধা প্রথম সুদবিহীন ঋণ। যেটা প্রথমে যেটা বলেছি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এটা চালু করা, এবং হেলথ ইন্স্যুরেন্স এটা চালু করা, কারণ বাংলাদেশে ইন্স্যুরেন্সের চর্চাটা খুব একটা নেই। এটা হলে কিন্তু সরকার জনগণের কাছ থেকে টাকা নিয়েই কিছু জনগণকে সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ সালমা আপা। আমি এবার হামিদুল স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার 1 মিনিটের মধ্যে যদি আপনি আপনার সুপারিশগুলি দিতেন। হ্যাঁ, আমার আমার বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে শিক্ষা খাত হচ্ছে অলাভজনক। এটা হচ্ছে একটা লং টার্ম বেনিফিট পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট। সেটা সরকারি বেসরকারির মধ্যে কোনো বিভাজন আনা ঠিক নয়। সরকার তো সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়কে ট্যাক্স দিতে বলেন না, কি বলছেন প্রাইভেট ইনিশিয়েটিভরা এটা ব্যবসা করে। এরা জাতি গঠনের জন্য, যেটা আমি বলেছি যে এটা তরুণরাই ইনভেস্ট করে। এখানে যে প্রস্তাব আছে এটা একদম ইমিডিয়েটলি উইদাউট আস্কিং এনি কোশ্চেন এটাকে উইথড্র করতে হবে। তাহলে জাতির কাছে একটু জবাবদিহিতা থাকবে যে হ্যাঁ, আমরা একটা ভালো কাজের জন্য সমর্থন দিয়ে থাকি। আরেকটি, করোনাকালীন সময়ে যে বিপর্যয় ঘটেছে খেটে খাওয়া মানুষের, মানে সব ধরনের খেটে খাওয়া মানুষের, আমি শুনলাম যে ভারতবর্ষ একটি পদক্ষেপ নিয়েছে রেশন পদ্ধতি চালু করা। ভারতবর্ষে এমনিতেই রেশন পদ্ধতি আছে, কিন্তু করোনাকালীন ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের জন্য এটা করেছেন। এটা হয়তো যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন করবে। আমিও মনে করি বাংলাদেশে আমরা যে সুশাসনের কথা বললাম, তাহলে এই করোনায় ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের জন্য রেশনের ব্যবস্থা করা, সেখানে সকল প্রতিবন্ধীদের জন্য হতে পারে, সকল দরিদ্র বিধবাদের জন্য হতে পারে, সকল দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য হতে পারে। সরকার একটু স্টাডি করে এটা ঠিক করবেন পদ্ধতিটা কি হবে। কিন্তু আমি মনে করি করোনায় যারা ভিকটিমস তাদের জন্য এই ব্যবস্থাটা নেওয়া এবং বাজেটে সেই বরাদ্দ নিয়ে আসা। আর শিক্ষা খাতের যে স্কলারশিপ মানে শিক্ষাবৃত্তি, এইটা পর্যাপ্ত নয়। এইটাকে অবশ্যই, এটা একটা সুনির্দিষ্ট সফল খাত, এইটাতে বরাদ্দ বাড়াতে হবে, এবং বাজেট ঘাটতির কোনো প্রভাব যেন শিক্ষা খাতের যে অপর্যাপ্ত বাজেট তার উপরে না পড়ে সরকারকে অবশ্যই সেই অঙ্গীকারে থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। আর সর্বোপরি আমি একটু বলতে চাই যে বাজেট ওই আকারেই থাকা উচিত যেটা বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে। সুতরাং ঘাটতি বাদ দিয়েও যতটুকু বাজেট আছে, আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, সেইটুকুই সরকার যদি দক্ষতার সঙ্গে কাজে লাগান, তাহলে আমরা উন্নয়নের সফলতা দেখতে পাব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি জুবায়ের ভাইয়ের কাছে এখন জানতে চাচ্ছি যে আপনার যে মূল্যবান পরামর্শগুলি যদি বলতেন এই বাজেট নিয়ে। ধন্যবাদ। আমি খুব কুইকলি 3টা সুপারিশ আমি করতে চাই। বিশেষ করে এই করোনাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 15 মাস আমরা অতিক্রান্ত করছি, কিন্তু এই সময় আমরা আবার আরেকটি ধাক্কার সম্মুখীন হই কিনা, এই মোকাবেলার জন্য বাজেটটা যেভাবে প্রস্তুত বা প্রণয়ন করা হয়েছে এটাকে আরেকটু বাস্তবসম্মত করা। যেমন মানুষকে জানাতে হবে আরো বেশি করে
যে এই করোনায় আক্রান্তর কারণে কি ক্ষতি হচ্ছে এবং সেটাকে বন্ধ করার জন্য বা সেটাকে কমিয়ে রাখার জন্য কি কি কাজ করতে হবে, মাস্ক পরা, স্যানিটাইজ করা, হাত ধোয়া, এই বিষয়গুলো মানে অনেক সচেতনতা বাড়াতে হবে। এবং এই বাড়ানোর এইটার কোনো বিকল্প নেই। আমাদের এখন 4টা বিষয় চলে এসছে: মাস্ক পরা, হাত ধোয়া, টিকা নেয়া এবং সামাজিক দূরত্ব। এই 4টা জিনিস যাতে জনগণ আরো বেশি করে জানতে পারে এবং এখানে এটা যাতে বাজেট প্রণয়নের মধ্যে এটার জন্য যাতে আলাদা যে বরাদ্দ রাখা হয়েছে এটা যাতে বাস্তবায়ন হয়। গতবার এটা বাস্তবায়ন হয় না। 1। 2 নাম্বার হচ্ছে ওই প্রান্তিক জনগোষ্ঠী বা যারা পিছিয়ে পড়া যারা আছেন তাদের জন্য যেই বরাদ্দ সেটা যাতে ঠিকমতো তাদের কাছে যায়, এই মনিটরিংটা করা। এখন নতুন দরিদ্র হিসাবে প্রায় আমরা শুনতে পাচ্ছি 2.5 কোটি দরিদ্র জনসংখ্যা বেড়ে গেছে। তাদের তো নতুন করে চিন্তা করতেই হবে, কিন্তু আগেই যে হিসাব নিকাশটা ছিল সেখানে যাতে ঠিকমতো যায় এটা নিশ্চিত করা, মনিটরিংটা নিশ্চিত করতে হবে। কারণ করোনা কালে অনেক দুর্নীতির কথা আমরা দেখেছি, শুনেছি, এগুলো যাতে আর না হয়। 3rd যেটা বলবো সেটা হচ্ছে যে এই বাজেটটাকে যাতে রিভিউ করা হয়, মানে আমরা যে প্রণয়ন করার পরে রিভিউ ঠিক না, মানে 6 মাস পর পর যাতে জনগণের সাথে কথা বলার একটা সুযোগ থাকে, এরকম একটা সুযোগ তৈরি করা। কারণ এখানে জবাবদিহিতার জায়গাটা যত বেশি হবে আমার মনে হয় তত স্বচ্ছতা এবং আরো ভালোভাবে বাজেট বাস্তবায়নের সুযোগ থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জুবাইর ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং সবাইকে আলোচক যারা আছেন তাদের সবার অনেক ভালো ভালো মতামত, সুপারিশ আমরা পেলাম। আসলে যে বিষয়টা এখন আমরা ফেস করছি যে গত বছরের বাজেট সেটা ঠিকমতো বাস্তবায়ন হয়নি। এবছরে যেই বাজেটটা আছে সেই বাজেটটা শুধু বাস্তবায়ন শুধু নয়, জনকল্যাণমূলক বা বান্ধব একটা বাজেট, এবং যেটাতে সুশাসনের বিষয়টি থাকবে, যেটাতে প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এবং যে তামাক এবং প্রত্যেকটি বিষয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী সকলের একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা যে বাজেট যেন বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করতে চাই। এবং একটি ভালো বাজেট যেন আমাদেরকে ভালো একটা দেশ উপহার দিতে পারে সেই চেষ্টা আমাদের সকলেরই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে, এই ইউনাইটেড নিউজ 24 সংলাপে আসার জন্য এবং প্রত্যেকটি বিষয়কে তাদের উপস্থাপন ঠিকমতো করার জন্য। সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি এবং শেষ করছি আজকের মতো। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।